দোস্ত, ওদের বাচ্চা। এই বলে রিক আমার কোলে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। তারপর আমি ওদের ওভাবে রেখেই চলে আসি রিকের বাসার সামনে। ওদের বাসার সামনে এসে দেখি জ্যাক এক দৃষ্টিতে রিকের বাসার দিকে তাকিয়ে আছে। জ্যাক ছিল আমার ক্লাসমেট, তবে ওর সাথে আমাদের তেমন কোনো কথা হতো না। হ্যাঁ, তারপর আমি জ্যাককে ওখানে দেখে চমকে উঠি। ওর কাছে যেতেই দেখলাম ওর চোখে পানি। আমি জ্যাককে পাশ কাটিয়ে ওদের বাসার ভেতরে গেলাম। ভেতরে গিয়ে যেন আমার মাথায় আকাশ ভেঙে পড়ল। আন্টি মানে জেসিকার আম্মু রক্তাক্ত হয়ে ফ্লোরে পড়ে আছে, আর জেসিকার মেয়ে রিধির শরীর ফ্লোরে পড়ে লাফাচ্ছে। গলা কেটে দেওয়া হয়েছে ওর। আমি দৌড়ে গিয়ে রিধিকে কোলে নিই, কিন্তু আমি কিছু করতে পারলাম না। এই দু হাতের ওপরেই রিধি শেষ নিঃশ্বাস ত্যাগ করে। রিধিকে রেখে আমি আন্টিকে ধরলাম। আন্টিরও একই অবস্থা, গলা কেটে দেওয়া হয়েছে। তারপর আমি ঋষভকে খুঁজতে লাগলাম। অতপর একটা রুমে গিয়ে ঋষভকে পাই। ঋষভের পেটে আর বুকে দুটো ছুরি বসানো, খাটের উপরে ওর শরীর লাফাচ্ছে। আমি ঋষভের কাছে গিয়ে ওর পেট আর বুক থেকে ছুরি বের করে ফেলি। তারপর আমি ঋষভকে কোলে নিয়ে দৌড়ে বাহিরে আসি। বাহিরে এসে দেখি জ্যাক একই অবস্থায় দাঁড়িয়ে আছে। জ্যাকের সাথে তখন গাড়ি ছিল। আমি জ্যাকের সাথে কোনো রকম কথা বলে আমি আর জ্যাক ওর গাড়ি নিয়ে ঋষভকে হসপিটালে নিয়ে আসি, কিন্তু ঋষভকেও আমি বাঁচাতে পারলাম না। হসপিটালে আসার 1 ঘন্টা পর ঋষভ আম্মু আম্মু করতে করতে মারা যায়। জ্যাক তখন আমার সাথে হসপিটালেই ছিল। প্রথমে আমার জ্যাককে সন্দেহ হয়, পরে জানতে পারি এই নির্মম পরিস্থিতি জ্যাক নিজের চোখে দেখেছে। সেই রাতে সব কিছু ধামাচাপা দেওয়ার জন্য আমি আর জ্যাকের গাড়ি নিয়ে বেরিয়ে পড়ি। ধামাচাপা দেওয়ার একটাই কারণ, নিজ হাতে সবাইকে শাস্তি দেব বলে। প্রথমে রিকের বাসায় এসে আন্টি আর রিধিকে গাড়িতে তুলি। তারপর আবার সেই জায়গায় যাই যেখানে আমার 3 বন্ধু শেষ নিঃশ্বাস ত্যাগ করে পড়ে আছে। সেই জায়গা এমন এক জায়গা যেখানে কোনো মানুষ যায় না। সেই জায়গায় দেখা করতে বলেছিল রিক আমাকে। অতপর সেই জায়গায় গিয়ে আমি ওদের 3 জনের লাশ নিয়ে বেরিয়ে পড়ি। মোট 6 জনের লাশ নিয়ে আমি সেদিন বেরিয়ে পড়ি এই গ্রামের উদ্দেশ্যে। জ্যাককে সেদিন আমি এখানে আনিনি, কারণ পথে যদি আমি পুলিশের হাতে ধরা খাই তাহলে আমারও মৃত্যু নিশ্চিত, কারণ আমার কাছে কোনো প্রমাণই নেই ওদেরকে মেরেছে। অতপর ভোর 5টায় এখানে এসে পৌঁছাই আমি। আমার অবস্থা দেখে আলম চাচা সেদিন হতভম্ব হয়ে পড়েন। পরে আমি আমার চাচা বজলুরকে সব খুলে বলি। তারপর আমরা 3 জন মিলে 6টা কবর খুঁড়ি। সেই 6টা কবরে এক একটাতে এক একজনকে শুইয়ে দিই। সব কিছু শেষ করে আমি খুঁজতে বের হই জেসিকাকে, কিন্তু আমি ওকে কোথাও খুঁজে পাই না, কারণ ও ঢাকা শহর ছেড়ে পালিয়ে গেছে। আমার বন্ধুদের যারা মেরেছিল তাদের খুঁজে পাই আমি, আর ওদের খুঁজে পেতে জ্যাক আমাকে সাহায্য করে, কারণ জ্যাক ওদের দেখেছিল ঋষভ, রিথি আর জেসিকা রাম্পুকে মারতে। তারপর নিজের হাতে শাস্তি দেই ওদের সব কয়টাকে, কিন্তু আমি জেসিকাকে খুঁজে পাই না। ওদের জিজ্ঞেস করেছিলাম ওরা কেউ জানে কিনা জেসিকা কোথায় গেছে, কিন্তু ওরা বলেছিল কেউই কিচ্ছু জানে না। শেষ নাকি ওদের সাথে আমার বন্ধুদের মারার ডিল হয়, ওই সময় দেখা হয়েছিল, আর দেখা হয়নি জেসিকার সাথে। এরপর থেকে আমার লাইফ এলোমেলো হয়ে যায়, কিন্তু জ্যাক এসে আবার সেই এলোমেলো লাইফ গুছিয়ে দেয়। তারপর আমি আর জ্যাক অনার্স কমপ্লিট করি। এই 5 বছর ধরে অনেক খুঁজেছি জেসিকাকে, কিন্তু কোথাও পাইনি। শেষে আজ দেখা হয়। আমি প্রথমে ওকে চিনতে পারিনি, তবে ওর মুখটা কেমন যেন চেনা চেনা লাগছিল, তাই তো গাড়িতে বারবার ওর দিকে তাকাচ্ছিলাম। আমি শেষ শিওর হই ওর পেটের কাঁটা দাগ দেখে। ছোটবেলায় ওর পেটে দা দিয়ে কোপ দিয়েছিলাম আমি, সেই দাগ দেখে আমি শিওর হই এটাই জেসিকা, আর আজই ওর মৃত্যু হয়ে গেল। এই ছিল পুরো কাহিনী, আর বাকিটা সবাই জানে। শেষ হলো তোরই, না আরও বাকি আছে? আরে রাখছিস কেন? জেসিকাকে কবর দেবে তারপর বাড়ি যাবে। যা শালা, শুনবই না তোর এই কাহিনী। কেন? শোনাবি বলেছিলি রোম্যান্টিক লাভ স্টোরি, আর সেই কখন থেকে বক বক করেই যাচ্ছিস স্যাড স্টোরি। কাহিনী কি? এই পর্বের পর থেকে শুরু হবে নিদ্র আর তৃপ্তির কাহিনী। আর এতক্ষণ যা শুনলি সব ছিল নিদ্রর অতীতে লাইফের ঘটে যাওয়া বড় দুঃখের একটা অংশ। বাস কর পাগলে, বাস কর, রুলাएगा क्या? বাকিটা শুরু কর। ওকে বেটা। ফ্ল্যাশব্যাক বর্তমান। যুধিকে কবর দিয়ে জ্যাক আর বাকি ছেলেদের বিদায় দিয়ে দেয় নিদ্র। তারপর আবার চলে আসে আলমকে নিয়ে চেয়ারম্যান বাড়ি। গেটের তালা খুলে ভেতরে গিয়ে দাঁড়িয়ে পড়ল নিদ্র, কারণ তার সামনে দাঁড়িয়ে আছে বজলুর। কোথায় গিয়েছিলে? জেসিকাকে কবর দিতে। আমাকে একটাবার ডাকা যেত না? তুমি ঘুমাচ্ছিলে তাই আর ডাকিনি। এই বলে বজলুরকে পাশ কাটিয়ে বাড়ির ভেতরে ঢুকে পড়ে নিদ্র। বজলুর আলমকে প্রশ্ন করলো, কোথায় কবর দিয়েছেন ওকে? সেই জায়গা
যেখানে 5 বছর আগে 6 জন লোককে কবর দিয়েছিলাম আমরা। আচ্ছা, আপনি এখন চলে যান, কিছুক্ষণ পর আজান দিবে। আলমকে বিদায় দিয়ে বাড়ির ভেতরে আসলো বজলুর। নিদ্র তার রুমে এসে আবার শাওয়ার নিল। কেটে যাওয়া হাতে পানি লেগে গেছে, কিন্তু সেদিকে কোনো খেয়াল নেই ওর। শাওয়ার নিয়ে কাপড় চেঞ্জ করে ওয়াশরুম থেকে বের হলো নিদ্র। এরপর খাটে শরীর এলিয়ে দিল। ভোরে বাড়ির পাশের মসজিদের আজানের শব্দে ঘুম ভেঙে যায় সালমার। ঘুম থেকে উঠে খাটের উপর বসে চারপাশে তাকিয়ে রুম থেকে বেরিয়ে আসলো সালমা। নতুন একটি দিনের সূচনা নামাজ পড়ে করবেন তিনি। রুম থেকে বেরিয়ে তৃপ্তির রুমে গেল সালমা। তারপর তৃপ্তির খাটের পাশে বসে তৃপ্তিকে ডাকতে লাগলো। তৃপ্তিমা, ওঠ, আজান দিয়েছে, নামাজ পড়বি না? আম্মু, যাও তো ঘুমোতে দাও। আজ নামাজ পড়বো না, প্রতিদিনই তো পড়ি। নামাজ পড়বি না মানে? ওঠ ওঠ। এই বলে তৃপ্তিকে শোয়া থেকে উঠিয়ে বসালো সালমা। তারপর তৃপ্তির হাত ধরে টেনে ওয়াশরুমের দিকে আসলো। অজু করে নামাজ পড়নে তাড়াতাড়ি, তারপর না হয় আবার ঘুমাবি। আম্মু, যা বলছি তাই, কথায় যেন নড়চড় না হয়। সালমা তৃপ্তিকে ওয়াশরুমে দিয়ে বেরিয়ে আসলো তৃপ্তির রুম থেকে। তারপর নিজের রুমে গিয়ে অজু করে নামাজ পড়ে নিল। সকালে সব কাজ করে নাস্তা বানানোর জন্য কিচেনে চলে গেল সালমা। তৃপ্তি অজু করে নামাজ পড়ে আবার ঘুমিয়ে গেল। সকাল 8টায় আবার ঘুম ভাঙলো তৃপ্তির। রুম থেকে বেরিয়ে দোতলা থেকে নিচে নামলো তৃপ্তি। তৃপ্তিদের বাড়িটা 3 তলা, কিন্তু 3 তলায় কেউ থাকে না। তৃপ্তি টেবিলে বসতে বসতে বলল, আম্মু নাস্তা দাও, খিদে পেয়েছে। সালমা রান্নাঘর থেকে বলল, বস, আমি নাস্তা নিয়ে আসছি। না 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 না, নিদ্রকে ডেকে নিয়ে আয় যা। ছেলেটা বাড়িতে এসেছে পর্যন্ত এখনো কিচ্ছু খায়নি। বজলুর সোফায় বসে টিভিতে খবর দেখছিল। সালমার কথা শুনে বজলুর সালমাকে বলল, না, এখন ডাকার দরকার নেই। কাল সারা রাত ঘুমোতে পারেনি ও, এখন ঘুমোচ্ছে, ঘুমোতে দাও, পরে ডেকে খাইয়ে দিও। কিন্তু কোনো কিন্তু না, আমি যা বলছি তাই। নাস্তা দাও, আমাকে আবার চেয়ারম্যান অফিসের দিকে যেতে হবে। টেবিলে এসে বসো। বজলুর টেবিলে এসে বসলো। বজলুর টেবিলে বসতে তৃপ্তি প্রশ্ন করলো, আচ্ছা আব্বু, কাল নিদ্র ভাই আর ল্যাপটপে যেই মেয়েটাকে দেখছিলাম। তৃপ্তিকে আর কিছু বলতে না দিয়ে বজলুর বলল, ওই মেয়েটা তোমার সেই জেসিকা আপু ছিল? কি বলছো আব্বু তুমি? ওটা জেসিকা আপু ছিল। বজলুরের কথা শুনে দাঁড়িয়ে এই কথাগুলো বলল তৃপ্তি। আর এইসব কথা তুমি কাউকে বলবে না। কিন্তু কেন? সালমা টেবিলে খাবার রাখতে রাখতে তৃপ্তিকে বলল, তোকে এখন এত কিছু ভাবতে হবে না, তুমি এখনো ছোট, আর এইসব নিয়ে তুই একদম ভাববি না। আম্মু, আমি এখন আর ছোট নেই, এসএসসি পাশ করছি, সামনে ইন্টারে ভর্তি হব। সালমা তৃপ্তির কথার সাথে তাল মিলিয়ে আগের কথা এড়িয়ে নিল। ও, ভালো কথা। এখন কোন কলেজে ভর্তি হবি? এখনো কিছু ভাবিনি, কিছুদিন যাক, তারপর দেখি। যা ভাবার ভেবে নাও তাড়াতাড়ি। আমাকে আবার সেই কলেজের প্রিন্সিপাল স্যারের সাথে কথা বলতে হবে, যেই কলেজে তুমি ভর্তি হবে। ওকে। আচ্ছা আম্মু, সজীব কই? সকালে চলে গেছে প্রাইভেট পড়তে। এখন নাস্তা খেয়ে নাও, আর কথা বলো না, আমার এখনো অনেক কাজ বাকি। এরপর সবাই নাস্তা করে যার যার কাজে চলে গেল। বজলুর চলে গেল চেয়ারম্যান অফিসে। সালমা চলে গেল নিজের কাজে রান্না বান্না করতে। তৃপ্তি চলে এলো নিজের রুমে। তৃপ্তি নিজের রুমে খাটে বসে নিদ্রানার দল দিয়ে দুষ্টুমি করতে লাগলো। কিছু সময় পার হওয়ার পর ভালো লাগছিল না ওর। তৃপ্তি নিজের রুম থেকে বেরিয়ে নিদ্র রুমে গেল। গিয়ে দেখলো নিদ্র অপার ঘুমে তলিয়ে আছে। বেলা এখন 10টা বাজে। তৃপ্তি নিদ্রর পাশে এসে বসলো। নিদ্রর ভিজে যাওয়া হাত ফ্যানের বাতাসে এতক্ষণে শুকিয়ে গেছে। তৃপ্তি নিদ্রকে ধাক্কা দিতে দিতে ডাক দিল, ভাইয়া, এই ভাইয়া, ওঠো, সকাল 10টা বেজে গেছে। কি ওঠো, বেলা হচ্ছে। আরে ওঠো না। তৃপ্তি নিদ্রকে জোরে একটা ধাক্কা দিল। নিদ্র ধাক্কা খেয়ে ঘুম থেকে উঠে বসলো। নিদ্র চোখে খুলে দেখলো তৃপ্তি তার ফোন হাতে নিয়ে বসে আছে। এই কি হয়েছে তোর? তোমার ফোনের লকটা খুলে দাও না। কি করবি? গেম খেলবো, দাও না ভাইয়া, প্লিজ প্লিজ। দেবো না, আমার ফোনে চার্জ নেই। একটু খেলবো, দাও না প্লিজ। কোনো গেম নেই আমার ফোনে। আমি প্লে স্টোর থেকে ইনস্টল করে নিব, দাও না প্লিজ। নিদ্র আর কোনো কথা না বলে তৃপ্তির হাত থেকে ফোন নিয়ে
লক খুলে দিল। তৃপ্তি খুশি হয়ে নিদ্রার হাত থেকে তাড়াতাড়ি ফোনটা নিয়ে নিল। থ্যাংক ইউ ভাইয়া। নিদ্র আবার শুতে যাবে, তখনই তৃপ্তি বলে উঠল, আরে আবার শুতেছ কেন? ওঠো, আম্মু খাবার নিয়ে বসে আছে। নিদ্র ভালো করে বসে তৃপ্তির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে বলল, খাবার তো আমার এখানে। মানে কি বলছো তুমি? খাবার এখানে মানে? আমি তো খাবার নিয়ে আসিনি। না কিছু না। তাহলে তাড়াতাড়ি যাও, ফ্রেশ হয়ে আসো। ওকে কিউটি। এই, আমার নাম তৃপ্তি, কিউট না? আমি তো তোকে কিউটি বলেই ডাকবো। ভালো হবে না কিন্তু ভাইয়া, আমার এইসব নামে একদম পছন্দ না। এই যা, ফোনটা আবার লক হয়ে গেল। এদিকে দে। তৃপ্তি মন খারাপ করে নিদ্রর হাতে ফোন দিল। নিদ্র ফোনে লক খুলে দিল। তৃপ্তি আবার খুশি হয়ে নিদ্রর হাত থেকে ফোন নিয়ে ফোনের ডাটা অন করে প্লে স্টোরে চলে গেল। নিদ্র তার বাম হাত দিয়ে তৃপ্তির ডান গালে একটু ছুঁয়ে নিল। এরপর নিদ্র বসা থেকে উঠে তার ব্যাগ থেকে ব্রাশ নিয়ে ওয়াশরুমে ফ্রেশ হতে চলে গেল। ওয়াশরুমে গিয়ে পড়ল এক বিপদে। এখন ফ্রেশ হবে কি করে? হাত তো কাটা, ভেজানো যাবে না। কিছুক্ষণ ভেবে চিনতে দুহাতের ব্যান্ডেজ ধীরে ধীরে খুলে ফেলল নিদ্র। কাটা জায়গাগুলো লাল হয়ে আছে, তবে রক্ত বের হচ্ছে না এখন। এরপর কোনো রকমে ফ্রেশ হয়ে বের হলো। টাওয়াল দিয়ে মুখ মুছে বাহিরে বেরিয়ে আসলো নিদ্র। বের হয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল, কারণ তৃপ্তি নিদ্রর খাটের ওপরে বসে ফোনে গেম খেলছে। তৃপ্তি ঠোঁট কামড়ে দুহাত দিয়ে নিদ্র ফোনটাকে চেপে ধরে একবার ডান দিকে নিচ্ছে, আবার বাম দিকে। নিদ্র হাসি দিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে তৃপ্তির কাছে আসলো। হয়েছে, এবার তো ছাড়, অনেক খেলেছিস। নিদ্রর কথা শুনে মাথা তুলে নিদ্রর দিকে তাকালো তৃপ্তি। মন খারাপ করে বলল, কি বলো ভাইয়া তুমি? সবে মাত্র ইনস্টল করছি গেমটা। নিদ্র তৃপ্তির কাছে এসে তার পিছনে বসে তৃপ্তির কোমর জড়িয়ে ধরল। তারপর নিদ্র নিজের থুতনি তৃপ্তির কাঁধে রাখলো। আমার কিউটিটা বুঝি গেম খেলতে পছন্দ করে? তৃপ্তি তার মাথা উপর নিচ করে বলল, আর কি কি পছন্দ আমার কিউটিটার? ঘুরতে যাওয়া, গেম খেলা, আরে অনেক কিছু। এখন বলতে পারবো না, এখন গেম খেলতে দাও। তা চাচ্ছুকে বললে তো একটা ফোন কিনে দেয়। বলছি অনেকবার, কিন্তু আব্বু বারবার বারণ করে দিয়েছে, ফোন কিনে দেবে না আমায়। এই বলে তৃপ্তি আবার গেম খেলতে শুরু করলো। নিদ্র তৃপ্তির কাঁধে নাক ঘষে বলল, আমার যে খিদে পেয়েছে, আমাকে কি খাবার দিবে না আমার কিউটিটা? নিদ্রর কথা শুনে গেম খেলা অফ করে দিল তৃপ্তি। এরপর নিদ্রর হাত কোমর থেকে ছাড়িয়ে দিল। তারপর নিদ্রর দিকে ঘুরে বসলো তৃপ্তি। আরে আমি তো ভুলেই গেছি, তুমি তো এখনো কিছু খাওনি। চলো চলো নিচে যাই। এই বলে হাত থেকে ফোনটাকে সাইডে রেখে খাট থেকে নেমে দাঁড়ালো তৃপ্তি। খাট থেকে নেমে নিদ্রর হাতের দিকে চোখ গেল তৃপ্তির। চিৎকার দিয়ে বলে উঠল তৃপ্তি, আহা ভাইয়া, তোমার হাতের এই অবস্থা কেন? সালমা কিচেনে রান্না করছিল। হঠাৎ তৃপ্তির চিৎকার শুনে তিনি তাড়াতাড়ি দোতলায় আসেন। প্রথমে তৃপ্তির রুম চেক করেন, দেখলেন তৃপ্তি সেখানে নেই। পরে তিনি নিদ্র রুমে যান। গিয়ে দেখে তৃপ্তি নিদ্রর খাট থেকে কিছু দূরে দাঁড়িয়ে আছে, আর নিদ্র খাটের উপর বসে দুহাত দেখছে। সালমা বিষয়টা বুঝতে পারেন। তৃপ্তি নিদ্রর হাত দেখে ভয়ে চিৎকার দিয়েছে। সালমা রুমের ভিতরে এসে বলেন, কি হয়েছে রে তৃপ্তি? তৃপ্তি চমকে উঠে পিছনে ঘুরে তাকালো। সালমাকে দেখে সালমার কাছে তাড়াতাড়ি চলে যায় তৃপ্তি। কাল রাতে নিদ্রর দেয়ালে ঘুষি দেওয়াটা ভালো করে খেয়াল করেনি তৃপ্তি। ভয়ে সালমাকে জড়িয়ে ধরেছিল দুই ভাই বোন। আম্মু, আম্মু ভাইয়ার হাত। সালমা নিদ্রর হাতের দিকে একবার তাকিয়ে তৃপ্তিকে বলল, তুই নিচে রান্নাঘরে যা, চুলোয় তরকারি বসিয়ে এসেছি আমি, একটু নাড়াচাড়া দিই। আবার দেখিস বেশি পাক নামও করতে যাস না। আচ্ছা। এই বলে নিদ্রর রুম থেকে বেরিয়ে গেল তৃপ্তি। তৃপ্তি বেরিয়ে যেতে সালমা নিদ্রর কাছে আসে। ও ছোট মানুষ, ভয়ে চিৎকার দিয়েছে। তৃপ্তি এসব দেখতে পারবে না, ভয় পায় অনেক। বাবা, তোমার হাতে না ব্যান্ডেজ করে দিয়েছিলাম, ব্যান্ডেজ কই? আসলে চাচি আম্মা, আমি ফ্রেশ হওয়ার সময় ওগুলো খুলে ফেলি। ঘা তো এখনো শুকায়নি, পানি লাগিয়েছো কেন? আমাকে ডাকতে আমি হেল্প করতাম, বা তৃপ্তিকে বললে ও হেল্প করে দিত। বাদ দাও। আচ্ছা বাবা, তুমি বসো, আমি আসছি। এই বলে সালমা নিদ্রর রুম থেকে বেরিয়ে নিজের রুমে গিয়ে ফার্স্ট এড বক্স দিয়ে আবার এলো নিদ্রর রুমে। এখন আমি আবার ওষুধ লাগিয়ে ব্যান্ডেজ করে দিচ্ছি, আর খুলবে না। তোমার চাচাকে বলবো তোমার জন্য ওষুধ নিয়ে আসতে। নিদ্র কোনো কথা বলল না।
সালমা আবার ওয়াশ করে ব্যান্ডেজ করে দিল নিদ্রর হাত। সবকিছু গোছগাছ করে দাঁড়ালো সালমা। নিদ্র সালমার উদ্দেশ্যে বলল, থ্যাংক ইউ চাচি আম্মা। কানের নিচে দিব দুটো। এটা কি বাবা, থ্যাঙ্কস বলে পর করে দিচ্ছ আমাদের? আরে না, আমি আসলে নিচে আসো, খাবে। কালকে আসার পর থেকে এখনো কিচ্ছু খাওনি। ঠিক আছে, তুমি যাও, আমি আসছি। সালমা নিদ্র রুম থেকে চলে গেল। নিদ্র ফোনটাকে চার্জে লাগিয়ে নিচে নামার জন্য পা বাড়ালো। অতীতকে পিছনে ফেলে দিয়ে সামনে এগিয়ে যাবে নিদ্র। আজ থেকে গতকাল ও এর আগের সব ভুলে সামনে এগিয়ে যাবে ডিসিশন নিয়ে নিয়েছে সে কাল রাতেই। এরপর নিচে এসে খাওয়ার টেবিলে বসলো নিদ্র। তৃপ্তি কিচেনে ছিল সালমার সাথে। নিদ্রকে টেবিলে বসতে দেখে তৃপ্তি সালমাকে বলল, আম্মু ভাইয়া এসে গেছে, খাবার দিয়ে আসো। সালমা সকালে নাস্তা রুটি আর আলু ভাজি করেছিল। একটা প্লেটে 3টা রুটি আর ভাজি নিয়ে তৃপ্তিকে বলল সালমা, যা খাইয়ে দিয়ে আয়। খাইয়ে দেবো মানে? তোর ভাইয়া হাতে ব্যথা পেয়েছে, নিজ হাতেই খেতে পারবে না। দেখলি না একটু আগেই হাতে কতটা ব্যথা পেয়েছে, তাই তুই খাইয়ে দে। আর আমার এখনো অনেক কাজ বাকি, না হলে আমিই খাইয়ে দিতাম। তাড়াতাড়ি যা। কিন্তু কোনো কিন্তু না, ছেলেটা বাড়িতে এসেছে পর্যন্ত এখনো কিচ্ছু খায়নি। তাড়াতাড়ি যা। ঠিক আছে। এই বলে কিচেনের বেসিংয়ে হাত ধুয়ে সালমার হাত থেকে খাবারের প্লেট হাতে নিল তৃপ্তি। তারপর খাবার টেবিলের দিকে পা বাড়ালো। নিদ্র চেয়ারে হেলা দিয়ে চোখ বুজে বসেছিল। তৃপ্তি খাবার টেবিলে প্লেট রেখে নিদ্রর পাশে একটা চেয়ারে বসে একটা রুটি থেকে খানিকটা ছিঁড়ে নিদ্রকে ডাক দিল। ভাইয়া। নিদ্র চোখ খুলে তৃপ্তির দিকে তাকিয়ে দেখলো তৃপ্তি হাতে রুটি আর ভাজি নিয়ে নিদ্রর মুখের সামনে ধরে আছে। নিদ্র চোখে ইশারা করলো এসব কি। তৃপ্তি বলল, রুটি আর ভাজি আম্মু তোমাকে খাইয়ে দিতে বলছে। তোমার তো হাতে ব্যথা, তাই না? নিদ্র কোনো কথা না বলে তৃপ্তির হাত থেকে রুটিটা মুখে নিল। এরপর তৃপ্তি নিদ্রকে খাইয়ে দিচ্ছে আর নিদ্র তৃপ্তির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে খাচ্ছে। রুটি দুটো খাওয়ার পর নিদ্র বলল, ব্যাস ব্যাস, আর খাবো না, পেট ভরে গেছে। আর একটা আছে, খেয়ে নাও। না আর না। আরে খাও তো। এই বলে শেষ রুটিটা থেকে খানিকটা ছিঁড়ে ভাজি দিয়ে নিদ্র মুখের সামনে ধরল তৃপ্তি। নিদ্র আর বারণ করতে পারল না। শেষ রুটিটা খাওয়া শেষ হতে কোথা থেকে তৃপ্তির দুটো ফ্রেন্ড এসে হাজির হলো তৃপ্তিদের বাড়ি। কিছু দূর দাঁড়িয়ে রইল তারা। তৃপ্তি নিদ্রর মুখ মুছে দিয়ে প্লেট হাতে নিয়ে কিচেনে চলে গেল। নিদ্র চেয়ার থেকে উঠে পিছনে ঘুরতে দেখলো দুটো মেয়ে তার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে আছে। নিদ্র সেদিকে কোনো ভ্রুক্ষেপ না দিয়ে টিভির রিমোট হাতে নিয়ে সোফার উপর দুপা তুলে বসে টিভি অন করলো। মেয়ে দুটো নিদ্রর সামনে দিয়ে চলে গেল কিচেনের দিকে। তৃপ্তি কিচেনের বেসিকে প্লেটটা রেখে হাত ধুয়ে দাঁড়ালো। সালমা বলল, খাওয়া হয়ে গেছে, আর লাগবে? সালমাকে আর কিছু বলতে না দিয়ে তৃপ্তি বলল, ভাইয়া তো দুটো খেয়েই থেমে গেছিল। আমি তো জোর করে 3টাই খাওয়ালাম, আর তুমি বলছো আর লাগবে কি না? আসতে পারি? সালমা আর তৃপ্তি কথা বলছিল, তখনই তৃপ্তির ফ্রেন্ডরা কিচেনের সামনে আসলো। আরে সামিয়া, মিম, তোরা এসে গেছিস? তৃপ্তির এই দুটোই ফ্রেন্ড, সামিয়া আর মিম। তৃপ্তির কথার উত্তর না দিয়ে সামিয়া সালমাকে বলল, কেমন আছেন আন্টি? আলহামদুলিল্লাহ ভালো। তোমরা কেমন আছো? আমরাও ভালো আছি। তৃপ্তি, তোর সাথে কথা আছে, এদিকে আয়। তৃপ্তি তাদের কাছে গিয়ে বলল, কি হয়েছে বল। তোর রুমে চল, তারপর বলছি। এই বলে তৃপ্তির হাত ধরে টেনে দুজনে তৃপ্তির রুমের দিকে নিয়ে যেতে লাগলো। সিঁড়ির কাছে গিয়ে দাঁড়িয়ে পড়ল তৃপ্তি, কারণ সে দেখলো নিদ্র সোফার উপর বসে টিভি দেখছে। তৃপ্তি নিদ্রর উদ্দেশ্যে বলল, ভাইয়া তুমি এখানে কি করছো? তৃপ্তির কথাটাও শুনে নিদ্র টিভি থেকে চোখ নামিয়ে তৃপ্তির দিকে তাকালো। তারপর বলল, কি করছি মানে? ভিডিও দেখছি, দেখছিস না? রুমে গিয়ে রেডি হও। নিদ্র কিছুটা ভাবান্তক হয়ে বলল, কেন? ঘুরতে যাব, তাড়াতাড়ি রেডি। তৃপ্তিকে আর কিছু বলতে না দিয়ে সামি আর মিম তাকে টেনে নিয়ে চলে আসলো তৃপ্তির রুমে। নিদ্র সেদিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে আবার টিভি দেখায় মন দিল। তৃপ্তির রুমে এসে দরজা লাগিয়ে দিল মিম। সামিয়া তৃপ্তির উদ্দেশ্যে বলে উঠল, বেস্টু, এটা কি? এটাই তো সেই নিদ্র ভাইয়া। হ্যাঁ, কেন? আমি ক্রাশ খাইছি বেস্টু। তৃপ্তিকে জড়িয়ে ধরে বলল মিম। সামিয়া পিছন থেকে বলে উঠল, এই মিম, সাবধান, তোর আগে আমি ক্রাশ খেয়েছি। সাইডে সরে যা বলছি। বললেই হলো। তৃপ্তি মন খারাপ করে বলল, এটা আবার কি জিনিস? তোরা আমাকে একা রেখে খেয়ে ফেললি? তোদের সাথে হারি। যা, বেরিয়ে যা আমার রুম থেকে।
আর এই বেস্টু এটা খাওয়ার জিনিস না, এটাকে ভালো লাগা বলে। মানে তোকে আর মানে বোঝাতে হবে না, সর এখান থেকে আর আমার রাস্তা ক্লিয়ার কর। তোরা থামবি? একে তো আমাকে না খাইয়ে একা একা খেয়ে ফেলেছিস, আবার এখানে এসে সেই খাওয়া নিয়ে কাড়াকাড়ি করছিস। আরে আচ্ছা বেস্টু, একটা কথা বলতো, তুই ওনাকে খাইয়ে দিচ্ছিলি কেন? হ্যাঁ হ্যাঁ, তুই ওনাকে খাইয়ে দিচ্ছিলে কেন? কাল ভাইয়া হাতে ব্যথা পেয়েছে, তাই খাইয়ে দিতে হয়েছে। ও তাহলে কোনো সমস্যা নেই, বোন ভাইকে খেয়ে দিতেই পারি। কি বলিস মিম? রাইট। সাইডে সর। সামিয়া, আস্তে গলা নামিয়ে কথা বল। আচ্ছা ভালো কথা, আমরা যে নিজেদের মধ্যে ঝগড়া করছি, আবার এটা না হয় তৃপ্তি আর নিদ্র ভাইয়ার মধ্যে কিছু চলছে। মিম একটু ভ্যাবাচেকা খেয়ে তৃপ্তির দিকে তাকালো। আমার আর নিদ্র ভাইয়ার মধ্যে কিছু চলছে মানে কি বলছিস তুই? তোদের মধ্যে আবার প্রেম শুরু হলো না তো বেস্টু? তাহলে প্রেম করার আগেই ছ্যাঁকা খেয়ে যাবো তো বেস্টু? এই প্রেম আবার কি জিনিস, কোথায় থাকে, আর ছ্যাঁকা কি জিনিস? সামিয়া তুইও না, এ তো কিছুই জানে না এই সম্বন্ধে, আর তুই সন্দেহ করছিস এই মেয়েকে। এ তো এটাও জানে না ক্রাশ কাকে বলে, আর এ করবে প্রেম? আচ্ছা বিষ্টু, কিছু নিয়ে আয় যা। পারবো না, তোদের মতো মুটকিদের খাইয়ে আমার সব শেষ। নিজেদের টাকা জমিয়ে রাখিস আর আমার টাকায় ফুর্তি করিস। এটা কবে বুঝলি তুই বেস্টু? অনেক আগে থেকেই। এখন আমি অনশন করব তোদের জন্য। এতদিন আমার যত টাকা খেয়েছিস সব বের কর। আচ্ছা বাদ দে, শেষ তোর কাছে একটা জিনিস চাইবো বেষ্টু। কি বল? আমার লাইন ক্লিয়ার কর। মিম সাইডে সর তুই। বললেই হলো। আচ্ছা আমরা একটা ডিল করি। কি? আমাদের মধ্যে যাকে পছন্দ করবে সেই হবে ওনার বউ, আর সেকেন্ড জন আর আসবে না ওনার লাইফে। রাজি? আমি রাজি, দেখবি আমিই পাবো ওনাকে। দেখা যাবে। আমি কিছু বুঝতে পারছি না, তোরা কি নিয়ে কথা বলছিস? লাইন ক্লিয়ার, প্রেম, ক্রাশ, এসব কি তোরা প্লিজ আমাকে একটু বলবি? আসলে মিমকে থামিয়ে দিয়ে সামিয়া বলল। মিম তুই থাম, ওসব কিছু হবে না বেষ্টু, আমরা জাস্ট তোর সাথে মজা করছিলাম। এটা আবার কি ধরনের মজা? সামিয়া আমি কিন্তু সিরিয়াস। আমিও সিরিয়াস, বাট ওর সামনে এইসব ব্যাপারে কিছু বলা যাবে না, আন্টি বারণ করছে, বুঝলি? ওকে, তাহলে ডিল ফাইনাল। ফাইনাল। যা, ফাইনাল করার কারণে আমাকে ক্রাশ আজকেই খাওয়াতে হবে, না হলে তোদের পেছনে বাস দিব, আমি বলে দিলাম। এ তো আচ্ছা মুসিবতে পড়লাম এখন সামিয়া। এই পাগলকে এখন কি করে বোঝাবো? ওরে আমার পিচ্ছি বেষ্টু, অবুঝ বালিকা, আপনি এইসব কিছু না বুঝলে প্লিজ এসব খেতে চাইয়েন না, আমরা আপনাকে এসব দিতে পারবো না। আমি কিছু জানি না, আমি ক্রাশ খাবো মানে খাবো। তোরা যদি আমাকে ক্রাশ না খাওয়াস তাহলে তোদের সাথে আজকের পর থেকে আর কথাই বলবো না। বাই। এই বলে সামিয়ার মিমকে রেখে তৃপ্তি তার রুম থেকে বেরিয়ে আসলো। মিম সামিয়ার উদ্দেশ্যে বলল, এখন কি করবি? ভাব কি করা যায়। তৃপ্তি নিজের রুম থেকে বিড়বিড় করতে করতে নিচে নামলো। নিচে নেমে দেখলো সালমা নির্জোর সাথে কথা বলছে, আর নির্জো সোফার উপর মাথা নিচু করে বসে আছে। গতকালকের বিষয়ে কথা বলছিল সালমা। তৃপ্তি দ্রুত পায়ে হেঁটে নির্জোর পাশে এসে বসে বলল, আচ্ছা ভাইয়া, ক্রাশ কি? এটা দেখতে কেমন, খায় কি করে? তৃপ্তির এমন কথায় নিদ্র তৃপ্তির দিকে অবাক হয়ে তাকালো। তারপর সালমার দিকে তাকালো নিদ্র। সালমা নিদ্রর উদ্দেশ্যে বলল, ও বাইরের দুনিয়ার থেকে কম পরিচিত। স্কুল, বাড়ি, পড়াশোনা আর ওর দুটো ফ্রেন্ড, ওইটাই ওর লাইফ। ওর ফ্রেন্ডের থেকেও তো কিছু শিখতে পারে। আমি বারণ করছি ওকে এগুলো না শেখাতে, এই সব বিষয় ওকে না বলতে। তৃপ্তি সালমার নিদ্রর এই কথাগুলোতে কান না দিয়ে সে আবার নিদ্রকে বলল, বলো না ভাইয়া, ক্রাশ খেতে কেমন লাগে? খেয়েছো তুমি কখনো? তৃপ্তির মাথায় এখন শুধু ক্রাশ ঘুরে বেড়াচ্ছে, কারণ সামিয়া আর মিম এটা খেয়ে মজা পেয়েছে, তাই সেও খাবে। কে বলেছে তোকে এসব? মিম আর সামিয়া বলা বলি করছিল ওরা নাকি ক্রাশ খেয়েছে। এটা নিয়ে তো ওদের মধ্যে ঝগড়াও হচ্ছিল। আমি খেতে চাইলাম, ওরা আমাকে দিতে পারবে না বলছে। আমিও বলে এসেছি আমি তো ক্রাশ খাবই, ওরা খাওয়াবে না হলে ওদের। এসব বাদে তোকে। সালমাকে থামিয়ে দিয়ে নিদ্র বলল, চাচি আম্মা তুমি যাও, আমি দেখছি। সালমা সেখান থেকে চলে গেল। নিদ্র তৃপ্তির দিকে ঘুরে বসে বলল, একটু আগে যেই দুটো মেয়েকে দেখলাম ওরাই তোর ফ্রেন্ড। হুম। ওরা তোকে রুমে নিয়ে যাওয়ার পর কি কি বলেছে সব বলতো। তারপর তৃপ্তি মিম আর সামিয়া যা বলেছে সব বলল নিদ্রকে। আচ্ছা এই ব্যাপার।
কি ব্যাপার? কিছু না। তো তুই এখন ক্রাশ খাবি তাই তো? হুম। ওকে। কিন্তু আমি তো জানি না ক্রাশ কোথায় বিক্রি হয়। আমি জানি। তাহলে চলো, রেডি হয়ে নাও, আমরা বাইরে ঘুরতে যাব। আম্মু তো আমাকে বাইরে যেতেই দেয় না, স্কুল আর বাড়ি ছাড়া আর কোথাও যেতে দেয় না। যা রুমে গিয়ে রেডি হ। সত্যি ঘুরতে যাবে? সত্যি নাকি মিথ্যা সেটা রেডি হয়ে নে, তারপর বুঝবি। একটু আগে তো তুই বললি আমাকে রেডি হতে ঘুরতে যাবি, এখন আবার সত্যি মিথ্যা যাচাই করছিস কেন? আমি তোমাকে টেস্ট করছিলাম তুমি যাবে কিনা। তুমি রাজি হলে আম্মু নিঃসন্দেহে যেতে দেবে। ও, এখন যা। তৃপ্তি সেখান থেকে দৌড়ে সিঁড়ি বেয়ে নিজের রুমে চলে আসলো। নিদ্র সেদিকে কিছু সময় তাকিয়ে থেকে তারপর সোফার উপর থেকে নেমে সেও নিজের রুমে চলে আসলো। নিদ্র নিজের রুমে এসে বাহিরে যাওয়ার জন্য রেডি হয়ে নিল। এদিকে তৃপ্তি নিজের রুমে যেতেই ওর ফ্রেন্ডরা ওকে বলল, নিচে ভাইয়ার কাছে। তোরা তো আমাকে ক্রাশ খাওয়াবি না, তাই ভাইয়ার কাছে গেলাম। ভাইয়া বলছে আমাকে ক্রাশ খাওয়াবে। তৃপ্তির কথা শুনে মিম আর সামিয়া হা করে তৃপ্তির দিকে তাকিয়ে রইল। মিম বলল, সামিয়ার মিম মাথায় হাত দিয়ে হা করে তৃপ্তির দিকে তাকিয়ে রইল। কি রে, এরকম হা করে তাকিয়ে আছিস কেন? মুখ বন্ধ কর, মশা ঢুকে যাবে। এই বলে ওদের সামনে থেকে চলে গেল তৃপ্তি। মিম আর সামিয়া নড়ে চড়ে বসলো। তৃপ্তি তার আলমারি খুলে একটা ড্রেস বাহির করলো, তারপর একটা নীল কালারের বোরখা। সামিয়া এসব দেখে তৃপ্তিকে বলল, বেস্টু, কোথাও যাবি নাকি? বাইরে যাব ঘুরতে, ভাইয়া নিয়ে যাবে। সামিয়ার মিম এই কথা শুনে বসা থেকে উঠে তৃপ্তির কাছে এসে বলল, বেষ্টু বেষ্টু আমরাও যাব, আমাদেরও সাথে নে না। না, তোদের নিয়ে যাব না। তোরা তো হলে একটা রাক্ষসী, সারাক্ষণ স্কুলে যাই। তোরা আমার সব টাকা শেষ করে ফেলেছিস। না জানি ঘুরতে নিয়ে গেলে কত খরচ করবি। সত্যি বলছি বেষ্টু, 1 টাকাও খরচ করব না তোর। প্লিজ আমাদেরও সাথে নে। ঠিক আছে। কিন্তু আমরা কি পরে যাব? আমরা তো কিছু নিয়ে আসিনি, এগুলো পরে তো যাওয়া যাবে না। আমার এখানে এক্সট্রা আরো 2টো বোরখা আছে, ওগুলো তোরা দুজনে পরে নে। তুই হলি 4 ফুট আর আমরা হলাম 5 ফুট, তোর বোরখা আমাদের গায়ে লাগবে? মিম, কুল কুল, আমরা বাড়ি থেকে রেডি হয়ে আসি, ব্যাস 5 মিনিট। হ্যাঁ, 5 মিনিট আমাদের জন্য দাঁড়াস। তাড়াতাড়ি যা। সামিয়ার মিম চেয়ারম্যান বাড়ি থেকে বেরিয়ে নিজেদের বাড়ি চলে গেল। তৃপ্তি ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে বেরোলো, তারপর জামা পায়জামা পরে বোরখা হিজাব নিকাব পরে বের হলো। নিচে সোফার উপরে বসে আছে নিদ্র। তৃপ্তি নিদ্রর কাছে গিয়ে দাঁড়িয়ে বলল, চলো ভাইয়া, যাওয়া যাক। নিদ্র তৃপ্তির দিকে একবার তাকিয়ে সে বলল, কে আপনি আপু? তৃপ্তি তার ডান হাত দিয়ে মুখের উপর থেকে নিকাব সরিয়ে নিল। নিদ্র তাকিয়ে বলল, এইসব কি তৃপ্তি? বোরখা পরছি, আম্মু বোরখা ছাড়া কোথাও বেরোতে দেয় না। বোরখা ছাড়া বের হলে আম্মু বলছে সেদিন আমার খাওয়া দাওয়া বন্ধ, আমি না খেয়ে থাকতে পারি না। নিদ্র কিছু বলল না। সালমা এসে দাঁড়ালো তাদের মাঝে। তৃপ্তিকে বোরখা পরা অবস্থায় দেখে সালমা বলল, কি রে, কোথায় যাচ্ছিস? ঘুরতে। চাচি আম্মা, আমি নিয়ে যাচ্ছি, আমার সাথে যাবে। কিন্তু আমি আছি, কোনো সমস্যা হবে না। আর ও চেয়ারম্যানের মেয়ে, কে কি বলবে ওকে? সালমা একটা হাসি দিয়ে সেখান থেকে চলে যেতে যেতে বলল, সাবধানে যা, নিদ্র বাবা, ওর খেয়াল রাখিস। এরপর নিদ্র আর তৃপ্তি বেরিয়ে আসলো চেয়ারম্যান বাড়ি থেকে। গ্রামের রাস্তা দিয়ে নিদ্রর বাম হাত ধরে হেঁটে যাচ্ছে তৃপ্তি। হাতে ব্যথা থাকার কারণে গাড়ি নিয়ে আসেনি নিদ্র, তবুও গাড়ি নিয়ে আসতে চেয়েছিল, কিন্তু তৃপ্তি বারণ করে। বাড়ি থেকে বেরিয়ে তৃপ্তি মিম আর সামিয়ার কথা বলল নিদ্রকে। এর জন্য তারা এখন মিম আর সামিয়াদের বাড়ির দিকে যাচ্ছে। কিছু দূর যাওয়ার পর বোরখা পরা দুটো মেয়ে এসে দাঁড়ালো নিদ্র আর তৃপ্তির সামনে। এত সময় লাগে তোদের? সরি দোস্ত। চল। এরপর আরো কিছু দূর হেঁটে গিয়ে তারা একটা অটোতে উঠলো। সামিয়া একটা জায়গার নাম বলল। অটোওয়ালা সে জায়গায় তাদের নামিয়ে দিল। জায়গাটা কিছুটা পার্কের মতো, কিছু কিছু কাপল দেখা যাচ্ছে। নিদ্রর হাত ধরে হাঁটছে তৃপ্তি। সামিয়ার মিম এতে কোনো অবাক হলো না, কারণ তৃপ্তি কোথাও গেলে সাথে যে থাকবে তার হাত ধরবে। নীরবতা ভেঙে তৃপ্তি বলল, ভাইয়া আমাকে না ক্রাশ খাওয়াবে বলছিলে, কোথায় ক্রাশ? আমি খাবো, নিয়ে চলো না। নিদ্র তৃপ্তির দিকে একবার তাকিয়ে আবার সামিয়া মিমের দিকে তাকালো। তারা দুজনে অন্যদিকে মুখ ঘুরিয়ে হাঁটছে। আরো একটু সামনে চল, তারপর। নিদ্রর কথা শুনে সামিয়ার মিম দাঁড়িয়ে পড়ল।
তৃপ্তি তাদের দিকে তাকিয়ে বলল, কিরে তোরা দাঁড়িয়ে পড়লি কেন? আয়, তোরা না বলছিলে আমাকে ক্রাশ খাওয়াতে পারবি না? তোদের খাওয়াতে হবে না, ভাই আমাকে খাওয়াবে, তোদেরও খাওয়াবে। আয়। তারা আরো কিছু দূর হেঁটে যাওয়ার পর দেখলো একটা দিঘি। দিঘির পাড়ে একটা ফুচকার দোকান। ফুচকা দেখে তৃপ্তির চোখ চকচক করে উঠল। নিদ্রর হাত ধরে একটা ঝাঁকুনি দিয়ে তৃপ্তি বলল, ভাইয়া ফুচকা খাবো, প্লিজ প্লিজ প্লিজ। তৃপ্তি নিদ্রর হাতে ঝাঁকুনি দেওয়াতে কেটে যাওয়া জায়গায় একটু টান অনুভব করে নিদ্র, কিন্তু কিছু বলল না। মুখের ভঙ্গি আগের মতোই রেখে বলল, ফুচকা খাওয়া ভালো না। ধুর, জ্ঞান দাও না, চলো। এসএসসি পরীক্ষার পর থেকে আর খাওয়া হয়নি, বাড়ি থেকে আম্মু বেরোতে দেয়নি, তাই খেতেও পারিনি। তুই ফুচকা চিনিস? চিনবো না কেন? আমাদের স্কুলের সামনে বারেক কাকার দোকান আছে, ওখানে আমরা প্রতিদিন খেতাম। এই বলে নিদ্রর হাত ধরে টানতে টানতে সেই ফুচকা দোকানের কাছে নিয়ে আসলো তৃপ্তি, নিদ্রকে, সাথে মিম আর সামিয়াও। তারা চারজনে 4টা চেয়ারে বসে পড়ল। তৃপ্তি ফুচকাওয়ালাকে বলল, ভাইয়া 4 প্লেট ফুচকা দিন। আমি খাবো না, তোরা খেলে খা। কেন? ও বুঝছি, তোমার তো হাতে ব্যথার সমস্যা নেই, আমি খাইয়ে দিব, আমি আছি তো। না, হাতের ব্যথার জন্য না, আমি এসব জিনিস খাই না। ঠিক আছে, তাহলে আমরা খাই, তুমি বসে থাকো। তারপর 3টা ফুচকার প্লেটের অর্ডার দিল তৃপ্তি, আর নিদ্র ফোন হাতে নিয়ে জ্যাককে মেসেজ করলো। ফুচকাওয়ালা কিছুক্ষণ পর 3 প্লেট ফুচকা ওদের 3 জনের হাতে দিল। ফুচকা হাতে পেয়ে তৃপ্তি মুখের সামনে থেকে নিকাব সরিয়ে ঘপাঘপ খাওয়া শুরু করলো। সামিয়া আর মিম প্রথমে সংকোচ বোধ করলেও পরে তারাও খেতে লাগলো। নিদ্র ফোন পকেটে রেখে তৃপ্তির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল, তারপর বলল, আস্তে খা, কেউ তো নিয়ে যাচ্ছে না, এভাবে খেলে মানুষ কি বলবে? তৃপ্তি নিদ্রর দিকে তাকিয়ে হাতে আরেকটা ফুচকা নিয়ে মুখে পুরে দিল। নিদ্র আর কিছু বলল না। 3 মিনিটের মধ্যে 1 প্লেট ফুচকা শেষ করে ফেলল তৃপ্তি। সামিয়ার মিমের প্লেটে এখনো 2টো করে ফুচকা আছে। তৃপ্তি আবার আরেক প্লেট অর্ডার করলো। তৃপ্তি, আর না, এই 1 প্লেটই এনাফ, শরীর খারাপ করবে। প্লিজ ভাইয়া, আর 1 প্লেট, তারপর আর খাবো না। আবার কবে খেতে পারবো জানি না। না, আর 1 প্লেটও না। প্লিজ, শেষ, আর 1 প্লেট প্লিজ, এরপর আর কিচ্ছু চাইবো না। ওকে। তৃপ্তি খুশি হয়ে তাড়াতাড়ি আরেক প্লেট অর্ডার করলো। তারপর সামিয়ার মিমের দিকে তাকিয়ে বলল, কিরে তোরা আর খাবি? না ভাই, এতে এনাফ, আর চলবে না। আমারও আর চলবে না। তৃপ্তি কিছু বলল না। সামিয়ার মিম শেষের 2টো ফুচকা খেয়ে প্লেট রেখে হাত মুখ ধুয়ে নিল। ফুচকাওয়ালা আরেক প্লেট ফুচকা তৃপ্তির হাতে দিয়ে গেল। আপনাদের সাথে আমাদের কিছু কথা আছে। নিদ্র এক মনে তৃপ্তির খাওয়া দেখছিল। ঠিক তখনই মিম নিদ্রর পিছনে এসে এটা বলল, কি বলবে বলো? এখানে না, একটু ওদিকে আসুন। তৃপ্তি নিদ্র আর মিমের দিকে একবার তাকালো, তারপর সামিয়াকে খুঁজতে লাগলো। দেখলো সামিয়া কিছু দূরে একটা গাছের নিচে দাঁড়িয়ে আছে। তৃপ্তি আবার ফুচকা খাওয়ায় মন দিল। নিদ্র বলল, কিছু হবে না, আমরা তো আর বেশি দূরে যাচ্ছি না, ওই যে ওই গাছটার নিচে। তৃপ্তি। নিদ্রকে থামিয়ে দিয়ে তৃপ্তি বলল, আচ্ছা, ও তোমাকে যেতে বলছে, যাও না। নিশ্চয়ই কিছু জরুরি কথা আছে, আমার সামনে বলবে না। কিন্তু আমি এখানে থেকে কোথাও যাব না, প্রমিস, তুমি যাও। নিদ্র বসা থেকে উঠে মিমের সাথে সামিয়ার কাছে আসলো। নিদ্র এখানে এসে বলল, তোমরা কি বলবে সেটা আমি জানি, তবুও বলো শুনি। জানেন যেহেতু, তখন আর কি বলবো? তৃপ্তি নিশ্চয় বলেছে। তবুও শুনি, তোমরা কি বলো। দেখুন, আমার সোজা কথা, আমিও আপনাকে পছন্দ করছি, সামিও আপনাকে পছন্দ করছে। আপনাকে দেখে আমি ফিট হয়ে গেছি, সারাক্ষণ শুধু আপনাকে নিয়ে থাকতে ইচ্ছে হচ্ছে এখন। নিদ্র কিছু না বলে সামিয়ার দিকে তাকালো। ওর মনে কি চলছে আমি জানি না, তবে আপনাকে দেখার পর থেকে আমার মন শুধু আপনাকেই চাই। হয়ে গেছে তোমাদের কথা, এবার আমি বলি। বলেন, তবে ভেবেচিন্তে বলবেন, আমাদের দুজনের মধ্যে একজনকে বাছাই করতে হবে। তোমাদের দুজনের কেউই আমার হবে না। নিদ্রর কথা শুনে মিম আর সামিয়া এক পা পিছিয়ে নিদ্রর দিকে চোখ বড় বড় করে তাকালো। সামিয়া বলল, কারণ জানতে পারি? কারণ আমার মন অন্য কেউ নিয়ে গেছে। সামিয়ার মিম দুজন দুজনকে দেখে আবারও নিদ্রর দিকে তাকালো। মিম বলল, কে সে? নিদ্র ওখান থেকে তৃপ্তির দিকে একবার তাকিয়ে আবার মিমের দিকে তাকিয়ে বলল, আছে একজন, বলা যাবে না, সিক্রেট। দেখুন, আমি কিন্তু মজা করছি না, আমি সিরিয়াস। আমিও সিরিয়াস। আচ্ছা, আমাদের মাঝে কি নেই যেটা ওই মেয়েটার মাঝে আছে, যে আপনার মন নিয়েছে?
বিশেষ কিছু একটা, যেটা তোমাদের মাঝে নেই। তবে তোমরা দেখতে অনেক সুন্দর, আমার থেকেও ভালো ছেলে পাবে। আমি এটা ভেবে অবাক হচ্ছি, তোমরা গ্রামের মেয়েরা এত এগিয়ে গেছো। কেন, পিছিয়ে থাকলে বুঝি খুশি হতেন? আমি এখন যেই পরিস্থিতিতে আছি, বলতে পারো তোমরা পিছিয়ে থাকলে খুশি হতাম। এখন আপনি কি বলবেন ক্লিয়ার করে বলুন। আমার আপনাকেই চাই। মুখ কাদো কাদো করে বলল মিম। সামিয়া মিমের দিকে একবার তাকিয়ে কিছুটা অবাক হলো। তারপর মিমের কানে কানে বলল, দোস্ত, তুই পড়াতে পারলে তোর করে নে, আমার আর দরকার নেই ব্যাটার। বাই, আমি দীপ্তির কাছে যাচ্ছি, তোর হাই। এ বলে সামিয়া সেখান থেকে চলে গেল। নীরজ সামিয়ার দিকে একবার তাকিয়ে আবার মিমের দিকে তাকালো। দেখো, তুমি সবে এসএসসি পাস করেছো, তোমার মধ্যে এখন একটা আবেগ কাজ করছে। আচ্ছা, তোমাকে একটা কথা বলি, তুমি আমার কি দেখে আমাকে প্রপোজ করতে এসেছো? আপনি দেখতে হ্যান্ডসাম, মাথার চুলগুলো স্টাইলিশ, টাকা পয়সার অভাব নেই। এর থেকে বেশি কি চাই আর একটা মেয়ের? মন, যেটা থেকে ভালোবাসা কাজ করে, যেটা থেকে ভালো লাগা কাজ করে, আমি যেটা ভেবেছিলাম সেটাই। তোমার মাঝে এখন আবেগ কাজ করছে। তুমি আমাকে স্টাইলিশ, হ্যান্ডসাম, টাকা পয়সা দেখে প্রপোজ করতে এসেছো? না। মিমকে আর বলার সুযোগ না দিয়ে নীরজ আবার বলল, এখনো তুমি অনেক ছোট, সামনে এখনো তোমার অনেক রাস্তা খোলা আছে। অযথা আমার পিছনে সময় নষ্ট করো না, লাভ হবে না। আমি আগেও বলেছি, এখনো বলছি, আমার মন অন্য কেউ নিয়ে গেছে, আমাকে আর ডিস্টার্ব করবে না। বাই। এই বলে সেখান থেকে চলে আসলো নীরজ তৃপ্তিদের কাছে। তৃপ্তির পাশের চেয়ারে বসতে তৃপ্তির প্লেট থেকে শেষ একটা ফুচকা মুখে পড়ল। নীরজ অবাক হয়ে তৃপ্তির দিকে তাকিয়ে রইল। সামিয়া তৃপ্তির উদ্দেশ্যে বলল, রাক্ষসী কে, আমরা নাকি তুই? অবশ্যই তোরা এখন তো ভালো সাজছিস ভাইয়াকে দেখে। মিম এসে সামিয়ার পাশে বসলো। নীরজ তৃপ্তির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। সামিয়া আর মিম কি নিয়ে যেন কানে কানে ফুসফুস করতে লাগলো। তৃপ্তি হাত থেকে প্লেট রেখে একটা ঢেক মারলো। তারপর হাত মুখ ধুয়ে ভালোভাবে নিকাব পরে নিল। নীরজ তখনও তৃপ্তির দিকে তাকিয়েছিল। মামা 350 টাকা হয়েছে। ফুচকাওয়ালার কথা শুনে বাস্তবে ফিরল নীরজ। অবাক হয়ে বলল, কত টাকা হয়েছে? 350 টাকা। কেমনি কি, এক প্লেটের দাম কত? এক প্লেটের দাম 50 টাকা, আর উনি 5 প্লেট আর এনারা 1 প্লেট করে 2 প্লেট, মোট 7 প্লেট। 7 প্লেটের দাম 350 টাকা হয়েছে। তৃপ্তি আর সামিয়া মিমকে দেখিয়ে বলল ফুচকাওয়ালা। নীরজ তৃপ্তির দিকে একটা রাগী দৃষ্টি নিক্ষেপ করলো। তৃপ্তি ভয়ে সামিয়ার মিমের পিছনে গেল। নীরজ টাকা দিয়ে সেখান থেকে হাঁটা ধরলো। তৃপ্তি তাড়াতাড়ি নীরজর হাত ধরলো। তারপর পায়ে পা মিলিয়ে হাঁটতে হাঁটতে বলল, সরি ভাইয়া, অনেকদিন পর দেখেছি তাই লোভ সামলাতে পারিনি, আর কখনো এমন করব না। একা ছেড়েছি তাই এমন করলি? হ্যাঁ, মানুষের বাইরের খাবার খাওয়ার একটা লিমিট আছে। এখন যদি শরীর খারাপ করে, চাচি আম্মা এই কারণেই তোকে একা ছাড়ে না। আমি এখন বুঝছি, ছাড় আমার হাত। এই বলে নীরজ তৃপ্তির হাত থেকে নিজের হাত ছাড়িয়ে নিল। তৃপ্তি দাঁড়িয়ে পড়লো। নীরজ সামনের দিকে হাঁটা ধরলো। সামিয়া আর মিম এসে দাঁড়ালো তৃপ্তির পাশে। তোর ভাইয়ার রাগ একটু বেশি, তাই না? তৃপ্তির মন খারাপ করে বলল। মন খারাপ করিস না, চল যাই। নীরজ আগে আগে হাঁটছে আর তৃপ্তি, সামিয়া, মিম নীরজর পিছনে হাঁটতে লাগলো। সামিয়ার হাত ধরে হাঁটছে তৃপ্তি। কিছু দূর গিয়ে একটা অটো ভাড়া করলো নীরজ বাড়ি ফিরে যাওয়ার জন্য। অটোতে উঠে বসলো 4 জনে। মিম এক দৃষ্টিতে নীরজর দিকে তাকিয়ে রইল, আর নীরজ মাথা নিচু করে ফোনের দিকে তাকিয়ে রইল। তৃপ্তি আর সামিয়া বকবক করতে লাগলো। নীরজ রাগি চোখে তৃপ্তির দিকে তাকাতেই তৃপ্তি মুখ বন্ধ করে ফেললো। সামিয়া আর মিমকে বিদায় দিয়ে তৃপ্তি ভয়ে ভয়ে বাড়ির ভিতরে ঢুকলো। এরপর তাড়াতাড়ি দৌড়ে নিজের রুমে চলে গেল তৃপ্তি। নিজের রুমে এসে চেঞ্জ করে খাটের উপর বসলো। কিছু সময় পর নিজের রুমে সালমা আসলো। কিছু বলবে চাচি আম্মা? বলছিলাম দুপুর তো বেরিয়ে যাচ্ছে, খাবে না? আসছি, তুমি যাও। গোসল? সালমাকে থামিয়ে দিয়ে নিদ্র বলল, ভোরে শাওয়ার নিয়েছি, এখন আর নেবো না, ভালো লাগছে না। ঠিক আছে, নিচে এসো, আমি খাবার দিচ্ছি। চাচু আসছে। ডাইনিং টেবিলে বসে আছে। আচ্ছা তুমি যাও, আমি আসছি। সালমা নিজের রুম থেকে বেরিয়ে তৃপ্তির রুমের কাছে আসলো। দেখলো তৃপ্তির রুমের দরজা বন্ধ। তৃপ্তি, রুমের দরজা বন্ধ করে রাখছিস কেন? খোল। তৃপ্তি ভিতর থেকে বলল, কেন, কোনো দরকার আছে আম্মু? আমি এখন ঘুমাবো। ঘুমাবি মানে? দুপুরে খাবি না? তোর আব্বু নিচে বসে আছে, আয়। আসলে আম্মু আমার খিদে নেই, বাইরে থেকে খেয়ে এসেছি। তোমরা খাও, আমি পরে খাবো। সালমা আর কিছু বলল না। ভাবলো নিদ্র বাহিরে থেকে কিছু খাইয়ে নিয়ে আসছে, হয়তো থাক পরে খাবে।
নিদ্র রুম থেকে বেরিয়ে নিচে নামলো, দেখলো বজলুর ডাইনিং টেবিলে বসে খাচ্ছে। সেও গিয়ে বসে পড়ল। সালমা একটা প্লেটে খাবার নিয়ে মেখে নিদ্রর মুখের সামনে ধরলো। নিদ্র কিছু না বলে চুপচাপ খেতে লাগলো। বজলুর সালমার উদ্দেশ্যে বলল, খাওয়ার পর সোফার উপর থেকে ওষুধগুলো নিয়ে ওখান থেকে 2টো ওষুধ খাইয়ে দাও। আচ্ছা। তৃপ্তিকে দেখছি না যে? রুমে শুয়ে ঘুমাচ্ছে। খাবে কিনা বলছিলাম, বললো এখন খাবে না, খিদে নেই। নিদ্র এবার মুখ খুলল। খাবে কি করে? 5 প্লেট ফুচকা যে বাইরে থেকে খেয়ে আসছে, বারবার বারণ করেছি তাও শুনেনি। কি 5 প্লেট? 1 প্লেট না, 2 প্লেট না, 5 প্লেট? হ্যাঁ, আমি একটু কাজে ওর থেকে দূরে গেলাম, ব্যাস এই সুযোগে 5 প্লেট ফুচকা সাবার করে দিল। এই কারণেই আমি ওকে একা ছাড়ি না, এই জন্যই এখন ভয়ে রুমের দরজা লাগিয়ে শুয়ে আছে। এরপর আবার সবাই নিশ্চুপ। বজলুর বাকি খাওয়া খেয়ে নিজের রুমে চলে গেল, আর সালমা নিদ্রকে খাইয়ে দিতে লাগলো। তৃপ্তি রুমে এসে চেঞ্জ করে নিদ্রর আনা ডলটাকে জড়িয়ে ধরে শোবার পর থেকে তার পেটে ঘুরঘুর আওয়াজ হতে লাগলো। তৃপ্তি বিড়বিড় করে বলল, কি দরকার ছিল তৃপ্তি তোর এতগুলো ফুচকা খাওয়ার? এবার বোঝ ঠেলা, পেটের ভেতর ঠাডা পড়ার মতো আওয়াজ হচ্ছে, নিশ্চয়ই পেট খারাপ হয়েছে তোর। বলতে না বলতে তৃপ্তির পেট মোচড় দিয়ে উঠে শোয়া থেকে উঠে দৌড় দেয় ওয়াশরুমের দিকে। নিদ্র খাওয়া শেষ করে ঔষধ খেয়ে রুমে এসে শুয়ে পড়লো। তারপর জ্যাককে কল করলো নিদ্র। কিরে, এখন কি করছিস? শুয়ে আছি। হাতের কি অবস্থা এখন? ভালো, ওষুধ খেলাম সবে মাত্র। তুই কি করছিস এখন? কি করব, তোর ওখান থেকে বাসায় আসতে আসতে 1টা বেজে গেছে, এখন খেয়ে ঘুমাতে যাচ্ছি। আন্টি কিছু বলছে? না। কি কিছু বলেনি? না বলেনি, কারণ আমি সব দোষ তোর ঘাড়ে চাপিয়ে দিয়েছি। এবার ঠেলা সামলা। জ্যাক, বাই বাই বেটা। এই বলে জ্যাক কল কেটে দিল। নিদ্র ফোনটাকে সাইডে রেখে চোখ বুজিয়ে নিল। জ্যাকের মা একটু অন্যরকম রাগী টাইপের, তবে মন তার বেশ ভালো। যদিও জ্যাকের সামনে কিছু বলতে তিনি উল্টো নিজেই ভয় পান, তবু ছাড় দেন না তিনি জ্যাককে। বিড়বিড় করে জ্যাকের কানের পোকা বের করে ফেলেন তিনি। তৃপ্তি সে কখন ওয়াশরুমে গেল, এখনো বেরোনোর কোনো নাম নেই। ওয়াশরুম থেকে তৃপ্তি কান্না করতে করতে বলছে, শালার ফুচকাওয়ালা, আমি বলছি বলেই কি তোর দিতে হইব? মানা করতে পারলি না, আবার সামনে পেলে নাক ফাটিয়ে দিব তোর। শালা উগান্ডা বান্দরের 3 নাম্বার সন্তান। এই বলে ভ্যা ভ্যা করে ওয়াশরুমে পড়ে কাঁদতে লাগলো তৃপ্তি। নিদ্র এখন অতুল ঘুমে তলিয়ে গেছে। সালমা রুমে এসে একটু শুয়ে পড়লেন। সারাদিন কাজ করে হাঁপিয়ে গেছেন তিনি। বজলুর কিছুক্ষণ আগে আবার বাড়ি থেকে বেরিয়ে গেলেন। চেয়ারম্যান মানুষ, কার কি সমস্যা সেটা দেখতে হয়। বাড়িতে থাকতে পারেন না তিনি বেশিক্ষণ। সজীব সকালে স্কুলে গেছে, এখনো আসেনি, আসবে বিকেল 4টা বাজে। একটু ভালো বোধ হয় ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে আসলো তৃপ্তি। হেলতে দুলতে খাটের কাছে গিয়ে ধপাস করে ডলটাকে জড়িয়ে ধরে শুয়ে পড়লো, আর মুখে ফুচকাওয়ালার 14 গুষ্টি উদ্ধার করতে লাগলো। শালা বিড়ালের নাতি, হাঁসের বাচ্চা, কুকুরের 3 নাম্বারের নাতি, আর কি আছে? ও হ্যাঁ, শিয়ালের 5 নাম্বার বউয়ের 24 নাম্বার নাতি। এসব আনবান বলতে বলতে ঘুমিয়ে পড়লো তৃপ্তি। শরীর খুব দুর্বল হয়ে গেছে তার। বিকেল 4টায় বাড়িতে আসলো সজীব, সাথে তৃপ্তির ফ্রেন্ড মিমও আসছে, সামিয়া আসেনি। সালমা নিচে বসে ফোনে তার ভাইয়ের বউয়ের সাথে কথা বলছিল। সজীব বাড়ির ভিতরে ঢুকে নিজের রুমে চলে গেল, আর মিম সালমার কাছে আসলো। সালমার সেদিকে কোনো খেয়াল ছিল না। সালমা কল কেটে দিয়ে সামনে তাকাতেই দেখলো মিম দাঁড়িয়ে আছে। আরে তুমি কখন এলে? এই তো আন্টি, সবে মাত্র। ও, সজীবও আসছে, রুমে গেল এখন। সালমা বসা থেকে উঠে দাঁড়ালো। আন্টি তৃপ্তি কই? মিমের মেন উদ্দেশ্য নিদ্রর সাথে দেখা করা, কিন্তু সে তৃপ্তির উসিলা দিয়ে এটা থেকে এড়িয়ে বাঁচতে পারলো। সেই দুপুরে বাইরে থেকে আসার পর থেকে রুমে গিয়ে যে দরজা বন্ধ করেছে, এখনো খোলেইনি। আচ্ছা আমি দেখি। তুমি তো ওদিকেই যাবে, সজীবকে বলো তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিচে আসতে। আচ্ছা। এ বলে মিম দোতলায় চলে গেল, আর সালমা কিচেনে। মিম দোতলায় এসে সজীবের রুমে গিয়ে সজীবকে ফ্রেশ হয়ে নিচে যেতে বলে। তারপর তৃপ্তির রুমের দিকে পা বাড়ালো। একটা রুমের সামনে গিয়ে থেমে গেল মিম। রুমের দরজা হালকা চাপানো ছিল, তাই ধাক্কা দিতেই খুলে গেল। খাটের উপরে শুয়ে আছে নিদ্র। কাল রাতের ঘুম তাকে গভীরভাবে আঘাত করে, অতুল ঘুমে তলিয়ে রেখেছে। নিদ্রকে এভাবে ঘুমাতে দেখে মিম একটা মুচকি হাসি দিল। তারপর তার রুমের ভিতরে গিয়ে দরজা হালকা চাপিয়ে
আস্তে আস্তে নিদ্রর খাটের পাশে গিয়ে দাঁড়ালো মিম। ভাই, এই মিমকে না রাখলে হয় না? কেন? এবার স্যাড স্টোরির এন্ট্রি দিতে পারে। শালা তুই চুপচাপ শোন, না হলে কিন্তু আমি আর বলবো না। সরি ভাই, মাফ কর। ঠিক আছে, তুই বলতে থাক আর কিছু কমো না। মিম পেছনে দুহাত দিয়ে নিদ্রর খাটের কাছে এসে দাঁড়ালো। তারপর মনে মনে বলল, তুমি যতই অন্য কাউকে মন দিয়ে থাকো না কেন, আমি তো তার থেকে ছিনিয়ে এনে আমার করে নেবই সেটা। আমার বাধা হয়ে দাঁড়াতে চেয়েছিল সামিয়া, কিন্তু সে কি যেন মনে করে সরে গেল আর বলে গেল আমি তোমাকে পটাতে পারলে আমার করে নিতে, আমি সেটাই করব। এরপর মিম একটা দুষ্ট হাসি দিল। নিদ্রর দিকে একটু ঝুঁকে আবার সোজা হয়ে দাঁড়ালো মিম। তার হার্টবিট দুবদুব করতে লাগলো। অবশেষে নিদ্রর দিকে ঝুঁকে তার দু চোখে চুমু খেলো মিম। তারপর তাড়াতাড়ি সোজা হয়ে দাঁড়ালো। তার বুকের হার্টবিট আরো জোরে দুবদুব করতে লাগলো। মিম বুকের বাঁ পাশে ডান হাত রেখে মনে মনে বলল, অল ইজ ওয়েল মিম, এতটুকু সাহস করেছি এতেই এনাফ, বাকিটা পরে। কন্ট্রোল কন্ট্রোল। কিন্তু মন কি আর মানে, শেষ চান্সটা নিয়েই ফেললো। বুকের বাঁ পাশে ডান হাত রেখে লজ্জাজনিত মুখ নিয়ে নিদ্রর ঠোঁটের দিকে এগিয়ে গেল মিম। শেষ চুমুটা খেয়েই ফেললো। এরপর তাড়াতাড়ি সরে এসে নিদ্রর রুম থেকে বেরিয়ে আসলো মিম। নিদ্রর কোনো হুঁশ নেই। কাল রাতের ঘুম আর শরীর দুর্বলের কারণে গভীর ঘুমে হাতছন্ন নিদ্র। মিমের মন এখন ফুরফুরে। মিম নাচতে নাচতে তৃপ্তির রুমে এসে দাঁড়ালো। তারপর দরজা থাপড়াতে থাপড়াতে চিৎকার দিয়ে ডাক দিল, তৃপ্তি। কারো চিৎকারের আওয়াজ শুনে ধরফড়িয়ে উঠে বসলো তৃপ্তি। কিন্তু চোখ তার বন্ধ। কান খাড়া করে বোঝার চেষ্টা করলো কে ডাকছে। মিমের গলার আওয়াজ শুনে আস্তে আস্তে খাট থেকে নেমে হেলতে দুলতে রুমের দরজা খুলে দিল। দরজা খুলতেই মিম রুমের ভিতরে এসে রুমের দরজা লাগিয়ে দিল। খুশিতে তৃপ্তির দিকে ঘুরতে তৃপ্তি মিমের বুকে মাথা রাখলো। বেষ্টু, আমি শেষ। মিম অবাক হয়ে বলল, কি হয়েছে রে তোর? শালার ফুচকাওয়ালা আমারে মারছে। ওয়াশরুম আর খাট এখন আমার ঠিকানা করে ছাড়ছে। তোকে তো আগেই বারণ করেছিল, কিন্তু তুই শুনিসনি, এখন মজা বুঝ। আমারে বাঁচা বেষ্টু। এখন কি হয়েছে সেটা বল। তোদের দুই চূর্ণির নজর লেগেছে, পেট অনেক ব্যথা করতেছে। এদিকে আয়। এরপর মিম তৃপ্তিকে খাটে শুয়ে দিল। তৃপ্তিও আর কোনো কিছু বলল না। শরীর দুর্বলের কারণে কিছু বুঝতে পারছে না তৃপ্তি। মিম তৃপ্তির রুম থেকে বেরিয়ে নিচে আসলো। সালমা সজীবকে খাইয়ে দিচ্ছেন। মিম ডাইনিং টেবিলের সামনে এসে সালমাকে বলল, আন্টি, তৃপ্তির শরীর খারাপ করছে। মিমের কথা শুনে অবাক হয়ে মিমের দিকে তাকালো সালমা। সজীব মুখে খাবার চিবোচ্ছে। সালমা বলল, মানে? আজ দুপুরে আসার পর থেকে ওর পেটে ব্যথা শুরু হয়েছে। আজ 5 প্লেট ফুচকা খাইছে, তাই এমন হয়েছে। 5 প্লেট ফুচকার কথা শুনে সজীবের মুখ হা হয়ে গেল। মুখ থেকে খাবার ফ্লোরে পড়ে গেল। সালমা আর মিম সজীবের দিকে তাকালো। সালমা মিমকে চোখে কি যেন ইশারা করলো, কিন্তু লাভ হলো না। ছোট সজীবের মাথায় এতক্ষণে ঢুকে গেছে সব। আমি আগেই জানতাম আপুরা আজ ভাইয়াকে নিয়ে ঘুরতে যাবে, তাই স্কুলে যেতে চাইনি। আর আম্মু, তুমি আমাকে মিথ্যে বলে স্কুলে পাঠালে। খাবো না আমি। এই বলে চেয়ার থেকে নেমে হাঁটা ধরলো সজীব। সালমা খাবার হাতে মিমের দিকে অসহায় দৃষ্টিতে তাকালো। মিম তাড়াতাড়ি সজীবের হাত ধরে বলল, আরে তুই ভুল বুঝছিস, আমরা তো ঘুরতে যাইনি। আমরা আজ স্কুলে গিয়েছিলাম, ওখানে বারিক কাকার দোকানে আমরা ফুচকা খাইছি। না, এটা মিথ্যে। আমি সব বুঝি, বুঝছো? ছাড়ো আমার হাত। আরে ভাই, তুই বুঝতে পারছিস না, আমি সত্যি বলছি। আচ্ছা, আমি যদি মিথ্যা বলি তাহলে তুই তোর বড় ভাইকে জিজ্ঞেস করিস, যা। ঠিক আছে, আমি ভাইয়াকেই জিজ্ঞেস করব। ভাইয়া যদি বলে তোমরা ঘুরতে গেছো, তাহলে তোমাদের খবর আছে। ঠিক আছে ভাই, পরে খবর করিস, এখন যা। সজীব আর কথা না বলে খেতে লাগলো। সজীবকে খাবার খাওয়ানোর পর রুমে পাঠিয়ে দিল সালমা। তারপর তৃপ্তির রুমে আসলো। মিম আগে চলে এসেছিল তৃপ্তির রুমে। সালমা তৃপ্তির পাশে বসে তার মাথায় হাত রাখলো। তৃপ্তি আবার ঘুমিয়ে গেছে এতক্ষণে। আন্টি, আমি চলে যাই, সন্ধ্যা নামলো বলে। আচ্ছা। মিম চলে গেল চেয়ারম্যান বাড়ি থেকে। তৃপ্তি কিছুক্ষণ পর চোখ খুলে সালমাকে দেখে ভয় পেয়ে গেল। আম্মু, আর কোনোদিন এমন ভাবে খাবো না, প্রমিস। এবারের মতো মাফ করে দাও। শরীর খারাপ হয়েছে? বলি না কেন, আমি কি মারতাম তোকে? সালমার নরম কথা শুনে সালমার কোমর জড়িয়ে ধরল তৃপ্তি। এখন কমেছে পেট ব্যথা? একটু কমছে। দাঁড়া, ওষুধ নিয়ে আসছি। না, ঔষধ লাগবে না, আমি এখন ঠিক আছি। বেশি কথা বলিস না, আমি আসছি, ছাড়। সালমা তৃপ্তিকে নিজে থেকে ছাড়িয়ে রুম থেকে বেরিয়ে গেল। কিছুক্ষণ পর 1 প্লেট ভাত আর পানির গ্লাস ঔষধ নিয়ে হাজির হলো। তৃপ্তি এসব দেখে বলল,
আম্মু আমি এখন ভাত খাবো না, ভালো লাগছে না। সালমা তৃপ্তির কথা না শুনে হাতের প্লেটটা তৃপ্তির পড়ার টেবিলের উপর রাখে। গ্যাস্ট্রিকের ট্যাবলেটের পাত্র থেকে একটা ট্যাবলেট খুলে হাতে নিয়ে তৃপ্তির কাছে আসলো। এটা খেয়ে নে। এটা কি আম্মু? ওষুধ। না আমি এটা খাবো না, এটা খেতে কেমন যেন। গ্যাস্ট্রিকের ট্যাবলেট দেখতে এমনই হয়। আমি কথা কম, তাড়াতাড়ি খা, না হলে এখনই পিট্টুনি খাবি বাদর মেয়ে। চোখ রাঙিয়ে ধমক দিয়ে বলল সালমা। ধমক খেয়ে তাড়াতাড়ি ওষুধ খেয়ে নিল তৃপ্তি। তারপর সালমা ভাত মেখে তৃপ্তিকে খাইয়ে দিতে লাগলো আর তৃপ্তি খেতে লাগলো। তৃপ্তি বুঝে গেছে এখন সালমার কথা না শুনলে নিশ্চিত মার খাবে। খাবার খাওয়ানো শেষ করে সালমা তৃপ্তিকে বলল, কিছুক্ষণ পর আজান দিবি, অজু করেই নামাজ পড়ে নিস। দুপুরে তো নামাজ পড়লিই না আজ। এই বলে সালমা রুম থেকে চলে গেল। তৃপ্তি আরো কিছুক্ষণ শুয়ে রইল। আজানের শব্দ শুনে শোয়া থেকে উঠে ওয়াশরুমে চলে গেল তৃপ্তি। নিদ্র ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে নামলো। নামাজ ছেড়েছে আজ 5 বছর হয়েছে। নিচে সোফার উপরে বসে সজীবের সাথে টিভি দেখতে লাগলো নিদ্র। তৃপ্তি নামাজ শেষ করে নিচে নামলো। নিচে নেমে দেখলো নিদ্র আর সজীব সোফার উপর বসে আছে। এটা দেখে তৃপ্তি তাড়াতাড়ি আবার সিঁড়ির দিকে পা বাড়ালো, কিন্তু লাভ হলো না। নিদ্র দেখে ফেললো। ধমক দিয়ে তৃপ্তিকে ডাক দিল নিদ্র। এদিকে আয়। নিদ্রর ধমক শুনে দাঁড়িয়ে গেল তৃপ্তি। পিছনে ঘুরে শুকনো ঝোঁক গিলে নিদ্রর দিকে তাকালো। এদিকে আসতে বলছি না? তৃপ্তি তাড়াতাড়ি নিদ্রর কাছে এসে দাঁড়ালো। নিদ্র হাত দিয়ে তার পাশে বসতে বলল। তৃপ্তিও চুপচাপ বসে পড়ল। এতক্ষণ কই ছিলি দেখলাম না যে? রুমে শুয়েছিলাম। শরীর খারাপ হয়েছে নিশ্চয়ই, তাই না? তৃপ্তি মাথা নিচু করে ফেললো। নিদ্র তৃপ্তির দিকে ঘুরে বসে বলল, আমি বারণ করেছিলাম কি না? তাহলে শুনলি না কেন? অনেকদিন পর ফুচকা দেখে লোভ সামলাতে পারিনি। ও তার মানে তোমরা সত্যিই ঘুরতে গিয়েছিলে। আম্মু আমারে আবার মিথ্যে বলেছে, আর সাথে ওই চুনিটাও আবার আসুক আমাদের বাড়ি, তারপর দেখাবো মজা। 7 চুনি একটা। নিদ্র আর তৃপ্তি সজীবের দিকে তাকালো। সজীব মুখ কালো করে টিভির দিকে তাকিয়ে বসে রইল। এখন কেমন লাগছে? একটু বেটার ফিল হচ্ছে। এরপর নিদ্র সজীবকে নিজের কাছে টেনে এনে বলল, আমার ছোট ভাইটা বুঝি রাগ করেছে? কথা বলবো না তোমাদের সাথে, যাও। আচ্ছা, কাল তো শুক্রবার, কাল তোকে নিয়ে ঘুরতে যাব। সত্যিই কাল ঘুরতে যাবে? পিচ্ছি। রাতে খাবার পর সবাই সবার রুমে চলে গেল। নিদ্র নিজের রুমে গিয়ে ফোন হাতে নিয়ে আবার বজলুর আর সালমার রুমের সামনে আসলো। আসবো চাচ্চু? বজলুর খাটে বসেছিল আর সালমা ড্রেসিং টেবিলের সামনে। নিদ্রর কথা শুনে দরজার দিকে তাকালো দুজনে। আয়, এতে আবার অনুমতি লাগে? নিদ্র রুমের ভিতরে এসে বজলুরের সামনে দাঁড়ালো। কিছু বলবি? আমি যেই জন্য এখানে আসলাম। বজলুর কিছুটা অবাক হয়ে বলল, কি জন্য? মম তোমাদের কিছু বলেনি? কই কিছু তো বলেনি, শুধু বলছে তুই আসবি। তৃপ্তিকে যে সাথে করে নিয়ে যেতে বলছে, এই ব্যাপারে কিছু বলেনি? মানে তৃপ্তিকে কই নিয়ে যেতে বলছে? ঢাকায়। আম্মু বলছে তৃপ্তিকে নিজের কাছে রেখে পড়ালেখা করাবে। এখানে তো কলেজ অনেক দূরে, তাই। না, আমি ওকে ঢাকায় পাঠাবো না। আরে চাচি আম্মা, তুমি বোঝার চেষ্টা করো। তোমাদের এখান থেকে কলেজ যেতে সময় লাগে 1 ঘন্টা, আর আমাদের বাসা থেকে কলেজ মাত্র 5 মিনিটের রাস্তা। কিন্তু ওকে সামলাবে কি? একা ছাড়লেই কিছু না কিছু ঘটায়ও। আজ তো তুমি নিজের চোখেই দেখলে এখানে ওর ফ্রেন্ডেরা আছে, তাই আমি একটু নিশ্চিন্তেই থাকতে পারি। ওখানে গেলে যদি কিছু করে বসে। চাচি আম্মা, তুমি এত ভয় পাও কেন? আমি তো আছি, আর মম তো ওর খেয়াল রাখবে। এমন তো না যে আমরা কেউ এখানে নেই। আর আমি ওখানে এখন সেটেল আছি, ওর দিকে তো কেউ চোখ তুলে তাকাতেই পারবে না। কিন্তু আমি ভয় পাচ্ছি অন্য কিছু। ও যদি ঢাকা গিয়ে আবার জেসিকার মতো। বজলুর চোখ বড় বড় করে সালমার দিকে তাকালো। নিদ্র মন খারাপ হয়ে গেল। অন্যদিকে ঘুরে চোখে আসা পানি মুছে শান্ত কণ্ঠে বলল, সরি চাচি আম্মা। তারপর নিদ্র ফোন অন করে আমিনাকে কল করে খাটের উপর রাখলো। এরপর বলল, মমকে কল করছি, তোমরা তার সাথে কথা বলো, আমি যাই। কথা শেষ হলে ফোনটা রুমে পাঠিয়ে দিও। এই বলে নিদ্র তাদের রুম থেকে বেরিয়ে নিজের রুমে আসলো। দরজা লাগিয়ে 2 চোখের জল ছেড়ে দিয়ে ফ্লোরে বসে পড়ল নিদ্র। অতীতকে যত দূরে রাখতে চাচ্ছে ততই অতীত তাকে আরো ঘিরে ধরছে। না, এখানে আর বেশি দিন থাকা যাবে না। কষ্ট তাকে ঘিরে ধরতে চাচ্ছে চারিদিক থেকে মনে হচ্ছে। বজলুর একটু সালমার দিকে তাকিয়ে নিদ্র ফোন হাতে নিল। দেখলো আমিনা কল রিসিভ করেছে। আসসালামু আলাইকুম ভাবি, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আমি ভালো আছি, তোরা কেমন আছিস? আমরাও ভালো আছি। তা হঠাৎ নিদ্র ফোন দিয়ে কথা বলছিস কেন? তোর ফোনে কি হয়েছে? না ভাবি,
আমার ফোনের কিচ্ছু হয়নি। তুমি কিন্তু তৃপ্তিকে ঢাকায় নিয়ে যেতে বলছো। ও হ্যাঁ, আমি তো বলতে ভুলে গেছি, তোদের ওখান থেকে তো কলেজ অনেক দূর, তাই আমি নিজকে বুঝিয়ে পাঠিয়েছি যাতে ও তৃপ্তিকে এখানে নিয়ে আসে। এখানে কলেজ একেবারে আমাদের বাসার পাশেই বলতে গেলে। নিদ্র তো যেতেই চাচ্ছিল না, অনেক বুঝিয়ে পাঠিয়েছি। আর কাল যে এত কিছু হবে এটা জানলে আমি ওকে সত্যি পাঠাতাম না। সারাদিন একা বাসায় থাকি, ভালো লাগে না, তাই ভাবলাম মেয়েটাকে এখানে নিয়ে আসি, ওর পড়ালেখার সুবিধা হলো, আর আমার একা কিছু সময়টাও কাটার জন্য একটা মেয়ে পেয়ে গেলাম। তোর ভাই তো সারা দিন অফিস বলে ব্যস্ত থাকে এখন, আর নিদ্র তো সারা দিন বাসার বাইরে থাকে। কিন্তু ভাবি, ও কি ঢাকা যাবে? আর ওর বাচ্চামোর স্বভাবগুলো সামলাতে পারবে না। ও আসবে না মানে? ওকে শুধু একবার বল তোর বড় আম্মু তোকে ঢাকায় যেতে বলেছে, দেখবি কেমন নাচানাচি শুরু করে আসার জন্য। আর ওর বাচ্চামো স্বভাবের কথা বলিস, এখানে এলে আমি ওর সব স্বভাব পাল্টে দেব। আচ্ছা, তুমি সালমার সাথে কথা বলো। বজলুর সালমার দিকে হাত বাড়িয়ে ফোন দিল। সালমা বজলুরের হাত থেকে ফোন নিয়ে বলল, আসসালামু আলাইকুম আপা, কেমন আছেন? এই তো ভালো, তুই কেমন আছিস? আমিও ভালো আছি। আপা, তৃপ্তির ব্যাপারে কি যেন বলছিলেন? বলছিলাম মেয়েটাকে এখানে পাঠিয়ে দে, আমি এখানে আমার কাছে রেখে পড়ালেখা করাবো। এখান থেকে কলেজ একেবারেই কাছে। কিন্তু আপা, ওকে ছাড়া আমি থাকতেই পারবো না। ওর কিছু হলে আমি ঠিক থাকতেই পারবো না। মেয়েকে কি বিয়ে দিবি না? তখন থাকবি কি করে? আর ওর কিছু হবে মানে? আমরা কি মরে গিয়েছি নাকি? আচ্ছা তুই কি জেসিকার বিষয় নিয়ে ভয়ে আছিস? আপা, আমি তোকে বলেছি ওকে আমি সব সময় আমার চোখে চোখে রাখবো। জেসিকা ছিল আমার থেকে দূরে, তাই আমি চোখে চোখে রাখতে পারিনি। ওই মেয়ের জন্য তুই আমার ফুলের মতন মেয়েকে সন্দেহ করে বাসায় আটকে রাখিস না। আচ্ছা আপা, আমি ওর সাথেই কথা বলি। ও যদি বলে যাবে তাহলে আমি আর বাধা দেব না। আচ্ছা তাহলে এখন আমি রাখি। ঠিক আছে। আমিনা কল কেটে দিল। সালমা বসা থেকে উঠে ফোন হাতে নিয়ে নিদ্র রুমের দিকে পা বাড়ালো। নিদ্র কপালে হাত রেখে খাটে শুয়ে আছে। পুরনো দিনের বন্ধুদের সাথে আড্ডা, মাস্তি, ফান সব নিয়ে ভাবছে এখন নিদ্র। আর দু চোখ দিয়ে জল কুড়িয়ে পড়ছে। হঠাৎ সালমার রুমে আগমনে নিদ্র তাড়াতাড়ি চোখে পানি মুছে উঠে বসলো। কিন্তু চোখের পানি মুছলে কি হবে, ধরা তো খেলোই সালমার হাতে। কথা হয়েছে চাচি আম্মা? তুমি কাঁদছিলে? আরে না, কাঁদবো কেন? লুকিয়ে লাভ নেই, আমি দেখেছি। আচ্ছা সরি, আমি আসলে ওভাবে বলতেই চাইনি। একটা মাত্র মেয়ে আমার, বুঝতেই পারছো, সব সময় চোখে চোখে রাখি আমি। ওর কিছু হলে আমি ঠিক থাকতে পারবো না। বুঝছি, বাট ওকে মম সামলাবে, আর আমি তো থাকবই। মানুষ একবার ভুল করে, দুবার ভুল করে, কিন্তু বারবার না। আসলে কি জানো চাচি আম্মা, যাদের মেয়ে নেই তারা বুঝে মেয়ের মর্ম। বুঝছি। এখন মম কি বলছে? বলছে তোমার সাথে তৃপ্তিকে পাঠিয়ে দিতে। আমি বলছি ও যদি যেতে চায় তাহলে আমি আর বাধা দিব না। ও আচ্ছা আমি যাই, তুমি ঘুমাও, রাত অনেক হয়েছে। নিদ্র আর কিছু বলল না, সালমার রুম থেকে চলে গেল। নিদ্র শুয়ে পড়ল। সকালে কারোর হাতের স্পর্শে ঘুম ভেঙে যায় নিদ্রর। চোখ খুলে দেখলো তৃপ্তি সে আগের দিনের মতো নিদ্রর ফোন হাতে নিয়ে বসে আছে। এটা দেখে নিদ্র হাই তুলতে তুলতে উঠে বসলো। ভাইয়া, ফোনের লক খুলে দাও না, কাল তো গেম খেলতে দিলে না। নিদ্র তৃপ্তিকে এক হাত দিয়ে ধরে নিজের কাছে এনে পেছন থেকে জড়িয়ে ধরলো। দাও না ভাইয়া ফোনের লক খুলে। নিদ্র তৃপ্তির হাত থেকে ফোন নিয়ে লক খুলে দিল। লক খুলতে গিয়ে টাইমের দিকে নজর পড়লো। নিদ্র দেখলো মাত্র সকাল 7:39 বাজে। এত সকালে এসেছিস গেম খেলার জন্য? রাতে ঘুমাসনি নাকি? তৃপ্তি নিদ্রর হাত থেকে ফোনটা চট করে নিয়ে গেম ওপেন করলো। তৃপ্তিকে সালমা পাঠিয়েছিল নিদ্রকে ডেকে দিতে, আজ সকালে সবাই একসাথে নাস্তা করবে বলে। কিন্তু এখানে এসে ফোন দেখে সেই কথা ভুলে গেছে তৃপ্তি। নিদ্র তৃপ্তিকে পেছন থেকে জড়িয়ে ধরে আছে, আর তৃপ্তি গেম খেলছে। তৃপ্তি, ঢাকা যাবি আমার সাথে? তৃপ্তি গেম অফ করে মাথা ঘুরিয়ে নিদ্রর দিকে তাকালো। তোর বড় আম্মু তোকে নিয়ে যেতে বলেছে, ঢাকায় নিয়ে পড়াবে বলেছে তোর বড় আম্মু। সত্যি? চিৎকার দিয়ে বলে উঠলো তৃপ্তি। তারপর নিদ্রর ফোনটাকে সাইডে রেখে নিদ্রর দিকে ঘুরে বসলো। আগ্রহ নিয়ে নিদ্র কিছু বলার আগে তৃপ্তি আবার বলল,
সত্যি বড় আম্মু আমাকে ঢাকা নিয়ে যেতে বলছে। যাবি আমার সাথে? যাব না মানে অবশ্যই যাব। হঠাৎ কিছু একটা ভেবে মন খারাপ করে মাথা নিচু করে ফেললো তৃপ্তি। তারপর বলল, না ভাইয়া আমি যাব না। তৃপ্তির এমন মন খারাপ করে মাথা নিচু করায় নিদ্র কিছুটা অবাক হলো। যাবি না মানে? এই তো বললি যাবি। আম্মু যেতে দেবে না। নিদ্র একটু হেসে দুহাত দিয়ে তৃপ্তির দুগাল চেপে ধরে মাথা উঁচু করে নিচের দিকে ঘোরালো। তারপর বলল, চাচি আম্মা কিছু বলবে না। উনি বলেছে তুই যদি যেতে চাস তাহলে তিনি বাধা দেবেন না। সত্যি আম্মু এই কথা বলছে? তুমি একটু বসো, আমি এক্ষুনি আসছি। এই বলে তৃপ্তি নিদ্র থেকে নিজেকে ছাড়িয়ে তার রুম থেকে বেরিয়ে গেল। নিদ্র সেদিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে একটা বাঁকা হাসি দিয়ে ওয়াশরুমে চলে গেল। তৃপ্তি নিচে এসে সোজা কিচেনে চলে গেল। সালমা কিচেনে সকালের নাস্তার জন্য রুটি বানাচ্ছেন। তার সকালের নাস্তা বানানো প্রায় কমপ্লিট। তৃপ্তি কিচেনে এসে বলল, আম্মু, বড় আম্মু নাকি আমাকে ঢাকা যেতে বলছে। সালমা তৃপ্তির কথা শুনে তৃপ্তির দিকে তাকালো। কিছুটা অবাক হলেন তিনি। তারপর আবার নিজের কাজে মন দিয়ে বললেন, ইচ্ছে আছে তোর ঢাকা যাওয়ার? আম্মু, তোর বড় আম্মু বলেছে ওইখানেই তো গিয়ে পড়ালেখা করাবি, যাবি? তুই যেতে চাইলে আমি কিছু বলবো না। এই কথা শোনার পর তৃপ্তি সালমাকে পিছন থেকে জড়িয়ে ধরল। থ্যাংক ইউ আম্মু। সালমা বুঝে গেছে তৃপ্তি যেতে রাজি। নিদ্রদের বাসা থেকে সব দিক দিয়ে সুবিধা পাবে তৃপ্তি। তাই তিনি কিছু বললেন না, শুধু বললেন, তোর নিদ্র ভাইয়াকে ডাক দিয়েছিস? আচ্ছা আম্মু, আমি আসছি। এই বলে তৃপ্তি কিচেন থেকে বেরিয়ে আসলো। বজলুর সোফার উপরে বসে টিভি দেখছেন। সজীব সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে পড়তে বসেছে নিজের রুমে। তৃপ্তি আবার দৌড়ে দোতলায় আসলো নিদ্র রুমে। দেখলো নিদ্র নেই, ওয়াশরুমে গেছে ভেবে নিদ্রর খাটের উপরে গিয়ে বসে পড়লো। তারপর ফোন হাতে নিয়ে লক খুলে গেম খেলতে শুরু করলো। ওই সময় নিদ্র তৃপ্তির সামনে লক খোলায় তৃপ্তি ভালো করে দেখে নিয়েছে। নিদ্র ওয়াশরুম থেকে বেরিয়ে দেখলো তৃপ্তি খাটের উপর বসে গেম খেলছে। নিদ্র কিছুটা অবাক হলো। তারপর আস্তে আস্তে খাটের কাছে এসে দাঁড়ালো। দেখলো সত্যি তৃপ্তি গেম খেলছে, কিন্তু লক খুললো কি করে সেটা নিদ্র মাথায় আসছে না। পরে ভালো করে ভেবে দেখলো ওই সময় তো সে তৃপ্তির সামনে ফোনের লক খুলেছে। নিদ্র তৃপ্তির পিছনে বসে ওর কোমর জড়িয়ে ধরলো। হঠাৎ এমন ভাবে জড়িয়ে ধরায় তৃপ্তি কেঁপে উঠলো। তারপর পিছনে মাথা ঘুরিয়ে নিদ্রকে দেখে। খুশি হয়ে ফোন ফেলে নিদ্রকে জড়িয়ে ধরলো। ভাইয়া, আম্মু বলছে আমি যেতে চাইলে যেতে পারি। তো কি আমার সাথে যাবে আমার কিউটিটা? অবশ্যই যাব। বড় আব্বু আম্মুকে দেখেনি অনেকদিন হয়ে গেছে, আর ঢাকা শহর দেখা আমার একটা স্বপ্ন বলতে পারো। তৃপ্তি কখনো ঢাকা যায়নি, তাই তার স্বপ্ন সে ঢাকা গিয়ে পড়বে। তাই এই সুযোগ হাতছাড়া করতে চায় না সে। তাহলে চাচি আম্মা কিছু বলবে না? আর আব্বু তো এই নিয়ে কিছুই বলবে না, কারণ আমি যা চাই তিনি তাই করেন, কিন্তু ফোন কিনে দেন না। এরপর নিদ্রকে ছেড়ে দিয়ে আবার গেম খেলায় মন দিল। নিদ্র তৃপ্তির কাঁধে রাগ ঘষে বলল, অনেক খেলেছিস, এবার ছাড়, ফোন চার্জে লাগাই। কি? ফোনে এখনো 65% চার্জ আছে না, আমি আজ এই ফোন ছাড়ছি না। এই বলে নিদ্রকে নিচে থেকে ছাড়িয়ে নিদ্রর ফোন নিয়ে দৌড়ে রুম থেকে বেরিয়ে গেল তৃপ্তি। আরে ফোনে কল আসতে পারে। তৃপ্তি দরজার বাহির থেকে উকি দিয়ে বলল, কল আসলে আমি দিয়ে যাব। এই বলে তৃপ্তি ফোন নিয়ে নিজে চলে গেল। নিদ্র রুমে কিছুক্ষণ বসে থেকে বেরিয়ে আসলো। সজীবের রুমের কাছে যেতে দেখলো সজীব পড়ছে। তাই নিদ্র সজীবের রুমে ঢুকলো। ভাইয়া, তুমি এখানে কি করছিস? পড়ছি। কি পড়ছিস? পড়ছি না, মানে লিখছি, গণিত লিখছি। ও চল নিচে যাই। আচ্ছা চলো, এটা পরে কমপ্লিট করব। এরপর দুজন টুকটাক কথা বলতে বলতে নিচে নামলো। নিদ্র নিচে নেমে দেখলো তৃপ্তি সোফার উপরে বসে তার ফোন নিয়ে গেম খেলছে। বজলো ডাইনিং টেবিলে বসে ফোনে কার সাথে যেন কথা বলছে। নিদ্র ডাইনিং টেবিলের দিকে চলে গেল, আর সজীব তৃপ্তির কাছে। আপু, তুমি ভাইয়ার ফোন দিয়ে কি করছো? চুপ, ডিস্টার্ব করিস না। 15 লেভেলে আছে, আউট হয়ে গেলে একেবারে শেষ। অনেক কষ্টে এত দূর পর্যন্ত আসছি। সজীব আর কথা না বলে তৃপ্তির পাশে গিয়ে বসলো। তৃপ্তি আপুর পরে গেম খেলতে লাগলো। সকালের রাস্তা শেষ করে যে যার কাজে চলে গেল। নিদ্র, তৃপ্তি, সজীব, মিম, সামিয়াকে নিয়ে ঘুরতে বেরোলো। মিম আর সামিয়াকে আজ নিয়ে আসতে চায়নি নিদ্র, কিন্তু তৃপ্তি তাদের নিয়ে আসবে বলেই জেদ ধরলো। তাই নিদ্র আর বারণ করতে পারলো না। কয়েকদিন পর চলে যাবে, তাই তৃপ্তি মিম আর সামিয়াকে একটু সময় দিতে চায়। ছোট থেকে তাদের ফ্রেন্ডশিপ। বেলা এখন 10:30। আজ একটা নতুন জায়গায় নিয়ে এসেছে মিম সবাইকে। তৃপ্তি নিদ্রর ফোন দিয়ে কত রকমের ছবি তুলছে।
একবার এভাবে তো আবার ওভাবে। নিদ্র হাঁটতে হাঁটতে তাদের থেকে কিছু দূরে চলে আসলো। এই জায়গাটা একেবারে নির্জন, কাউকে দেখা যাচ্ছে না। পাশে একটা বিশাল বড় গাছ। হঠাৎ কেউ নিদ্রকে ধাক্কা দিয়ে সেই গাছের আড়ালে নিয়ে আসলো। নিদ্র পিছনে ঘুরে তাকাতেই দেখলো মিম তার ঠিক সামনে দাঁড়িয়ে আছে। তুমি এখানে? ওরা কই? ওরা আছে। তো তুমি এখানে কি করো? আপনার সাথে একা কথা বলবো বলে এসেছি। দেখো, কাল একবার তৃপ্তির শরীর খারাপ করেছে বাজে খাবার খেয়ে, আজ আবার কিছু করে বসবে। সামনে থেকে সরো। কিছু হবে না, আমি সামিয়াকে বলে এসেছি ওদের দিকে নজর রাখতে। আচ্ছা, তুমি কি চাও বলো তো? আমি তো বলেছি আমি তোমাকে ভালোবাসতে পারবো না, কারণ আমি অন্য কাউকে ভালোবাসি। হঠাৎ মিম নিদ্রকে জড়িয়ে ধরে কেঁদে ওঠে। প্লিজ, আপনি অন্য কাউকে ভালোবাসেন এটা বলবেন না। আমার অনেক কষ্ট হয়। আমি আপনাকে মন থেকে ভালোবাসি, সত্যি বলছি। আই লাভ ইউ। নিদ্র মিমকে জোর করে নিচ থেকে ছাড়িয়ে ঠাস করে একটা চড় মেরে দিল। কথা কি কানে যায় না? আমি বলেছি আমি অন্য কাউকে ভালোবাসি, তারপর আবার আমার সামনে এসেছো। জোর করে ভালোবাসা পাওয়া যায় না, বুঝেছো? আর তুমি তৃপ্তির ফ্রেন্ড বলে বেঁচে গেলে, না হলে আরো দুটো চড় দিতাম। এই বলে নিদ্র মিমের পাশ কাটিয়ে আসতে যাবে, অমনি মিম নিদ্রর হাত ধরে সামনে এনে নিদ্রর চোখে চোখ রাখলো। 5 ফুট 3 ইঞ্চি মেয়েটা 5 ফুট 6 ইঞ্চি ছেলেটার চোখে চোখ রাখলো। আমি সত্যি বলছি, আমি আপনাকে ভালোবাসি। আমি আপনাকে ছাড়া বাঁচবো না। আপনি অন্য কারো হন এটা আমি দেখতে পারবো না। নিদ্র চোখ বুজে জোরে একটা নিঃশ্বাস নিয়ে শান্ত হয়ে বলল, তুমি আমাকে চেনো মাত্র আজ 2 দিন, এরই মাঝে আমাকে এত ভালোবেসে ফেলেছো। তুমি আমাকে কতটুকু চেনো? আমার সম্বন্ধে কতটুকু জানো? কিছুই জানো না। তোমাকে একটা কথা বলি, মন দিয়ে শুনো। নেক্সট টাইম আমার সামনে আসবে না। আমি তোমাকে কালও বলেছি, আজও বলছি, আমি আমার মন অন্য কাউকে দিয়ে দিয়েছি। একান্ত এই মন শুধু তার, এখানে আর কেউ প্রবেশ করতে পারবে না। তুমি কিছু করলেও ওর থেকে আমার মন ফিরিয়ে আনতে পারবে না। গট ইট? প্লিজ বলবেন কে সেই লাকি মানুষটা যে আপনার মন নিয়ে নিয়েছে? আমি কিছু করলেও তো তার কাছ থেকে আপনি মন ফিরিয়ে আনতে পারবেন না। লাকি মানুষটা ও না, লাকি মানুষটা হলাম আমি, যে ওকে পেয়েছি। আর রইল ওকে দেখার বা ওর নাম শোনার। আমি বলি কি, এখন না হয় এসব সিক্রেট থাক। মিম চিৎকার দিয়ে বলল, কিন্তু আমাকে ভাবাচ্ছে। আপনি আমাকে রিজেক্ট করে কোন মেয়েকে নিয়ে ভাবছেন? আমি দেখতে চাই তাকে। নিদ্র কিছু না বলে সেখান থেকে চলে আসলো। আর মিম পিছন থেকে চিৎকার দিয়ে বলল, আমি এত সহজে আপনার পিছু ছাড়বো না মিস্টার নিদ্র। আমি তো বের করেই ছাড়বো আপনি কার জন্য এই মিমকে রিজেক্ট করছেন। নিদ্র ওখান থেকে ঘুরে তৃপ্তিদের দিকে কিছু দূরে আসতে তৃপ্তি ঝড়ের গতিতে দৌড়ে এসে নিদ্রকে জড়িয়ে ধরলো আর ঠুকরে কাঁদতে লাগলো। নিদ্র তৃপ্তির মাথায় হাত রেখে বলল, কি হয়েছে তৃপ্তি? তুমি কোথায় গিয়েছিলে? একটু ওদিকে গিয়েছিলাম। কি হয়েছে, এভাবে কাঁদছিস কেন? তৃপ্তি কেঁদেই যাচ্ছে। আরে বলবি তো কি হয়েছে। তৃপ্তি নিদ্রর বুক থেকে মাথা তুলে হাতের ইশারায় 4-5টা ছেলেকে দেখিয়ে দিল। নিদ্র সেদিকে তাকিয়ে দেখলো সামিয়া আর সজীব ছেলেগুলোর হাত থেকে একটা ফোন নেওয়ার চেষ্টা করছে, আর ছেলেগুলো একজন থেকে আরেকজনের কাছে ফোন পাস করছে আর হাসাহাসি করছে। নিদ্র ফোনটা দেখে চিনে ফেললো এটা তার ফোন। তৃপ্তির হাতের দিকে তাকিয়ে দেখলো তার হাতে ফোন নেই। তৃপ্তি বলল, ছেলেগুলো আমার হাত থেকে ফোনটা নিয়ে গেছে আর দিচ্ছে না। সামিয়া আর সজীব বারবার বলছে, তাও দিচ্ছে না। নিদ্র তৃপ্তিকে ছেড়ে দিয়ে ছেলেগুলোর দিকে হাঁটা ধরলো। তৃপ্তি ও নিদ্রর পিছু পিছু ছেলেগুলোর কাছে এসে দাঁড়ালো। সামিয়া আর সজীব নিদ্রকে দেখে তার কাছে আসলো। সজীব বলল, ভাইয়া এই ছেলেগুলো তোমার ফোন নিয়ে গেছে। আপু অনেকবার বলছে, তাও দিচ্ছে না। আর অনেক বাজে কথা বলছে আপুকে ওরা। এরপর তৃপ্তিকে দেখে মাথা নিচু করে সজীব বলল, আপুর হিজাব নিয়ে টানাটানি করছে ওরা। কথাটা শোনার পর নিদ্রর মাথা গরম হয়ে গেল। শান্ত স্বরে সামিয়ার দিকে তাকিয়ে বলল, তোমার নাম কি জানো? আজ 2 দিন হয়ে গেল, কিন্তু নিদ্র মিম আর সামিয়ার নাম এখনো জানে না। সামিয়া নিদ্রর চোখে দেখে ভয় পেয়ে গেল। এরপর ভাঙা গলায় বলল, সামিয়া? ওদের নিয়ে ওদিকে যাও। না, আমি তোমাকে ছেড়ে আর কোথাও যাব না। নিদ্র হাত ধরে বলল তৃপ্তি। নিদ্র তৃপ্তির দুগালে হাত রেখে বলল, আমি আসছি তো, কিছু হবে না। ওর সাথে ওদিকে যা, আমি ফোন নিয়ে আসছি। সামিয়া, ওকে ওদিকে নিয়ে যাও। নিদ্রর কথা শুনে সামিয়া তৃপ্তি আর সজীবের হাত ধরে টেনে ওখান থেকে নিয়ে চলে গেল। নিদ্র ছেলেগুলোর কাছে এসে মাটির দিকে তাকিয়ে হাত বাড়িয়ে বলল, ফোনটা দে। 4টা ছেলে থেকে কিছু দূরে দাঁড়িয়ে একটা ছেলে অন্যদিকে ঘুরে ফোনে কথা বলছে। সেই ছেলেটাকে উদ্দেশ্য করে একটা ছেলে বলল, আরে ভাই, হিরো এসছে, দেখে যা। কিন্তু ছেলেটার কোনো হেলদোল নেই, নিজের মতো ফোনে কথা বলেই যাচ্ছে। নিদ্র খানিকটা জোর গলায় বলে উঠল, ফোনটা দে। ছেলেগুলো একটু ভয় পেয়ে গেল। এক পা পেছিয়ে 4 জনের চোখ বড় বড় করে নিদ্রর দিকে তাকালো। একটা ছেলে বলল, আমার ভাই ঢাকা কলেজের বড় একজন নেতা, বুঝলি? আরেকটা ছেলে বলল,
হিরোগুড়ি দেখাতে এসছিস নাকি? তাহলে এভাবে মাটির দিকে তাকিয়ে হাত বাড়িয়ে আছিস কেন? ভিক্ষা চাচ্ছিস? চারজনে হেসে উঠল। হাসির শব্দ শুনে কিছু দূরে দাঁড়িয়ে থাকা সে ছেলেটি কাঁধ থেকে ফোন সরিয়ে তাদের দিকে তাকালো। দেখলো একটা ছেলে মাথা নিচু করে মাটির দিকে তাকিয়ে হাত বাড়িয়ে আছে। তার ফ্রেন্ডরা আর ভাই হাসাহাসি করছে। এটা দেখে সে একটা শুকনো ঢোক গিলল। তারপর ফোনটা কেটে ভয় ভয় তাড়াতাড়ি তাদের কাছে এসে একটা ছেলের হাত থেকে টান দিয়ে নিড্রর ফোনটা নিয়ে নিড্রর হাতে দিল। তারপর বলল, সরি ভাই, আমরা জানতাম না ওরা আপনার সাথের কেউ, আমাদের মাফ করে দেন। নিড্র মাথা তুলে ছেলেটার দিকে তাকালো। একটু অবাক হলো নিড্র। তার পাশে দাঁড়িয়ে থাকা চারজনে অবাক হয়ে ছেলেটার দিকে তাকিয়ে আছে। নিড্র হাত থেকে ফোনটা পকেটে নিয়ে নিল। পাশ থেকে একটা ছেলে বলল, আদি, তুই পাগল হয়েছিস? এই সাধারণ একটা ছেলের কাছে মাপ চাচ্ছিস তুই? আদি নিড্র চোখের দিকে তাকিয়ে ভয়ে দুপা পিছিয়ে গেল। নিড্র আবার মাথা নিচু করে ফেললো। আদি যে ছেলেটা এই কথা বলল সেই ছেলের গালে একটা থাপ্পড় দিয়ে বলল, তুই জানিস ইনিকে? আমি কথা বাড়াতে চাই না, তাড়াতাড়ি মাফ চা ভাইয়ের কাছে। আদি, আমি বলছি মাফ চা, ভালো আছে এখনো। ভাই তুই কি বলছিস? ওদের কিছু বলতে না দিয়ে নিদ্র বলল। ছেলে চারটা অবাক হয়ে গেল। আদিকে নিদ্র চিনে কি করে? আদি নিদ্রর কাছে এসে তার হাত ধরে বলল, ভাই এবারের মতন মাফ করে দেন, নেক্সট টাইম আর কখনো কোনো মেয়েকে টিজ করব না। এজন্য লিডার বানিয়েছি তোকে, মেয়েদের টিজ করার জন্য? সরি ভাই। ওর গায়ে টাচ করেছে কে? কথাটা বলে আদির দিকে মাথা তুলে তাকালো নিদ্র। আদি ভয়ে নিদ্র হাত ছেড়ে দিয়ে একটু দূরে দাঁড়িয়ে একটা ছেলের দিকে হাত বাড়িয়ে দেখিয়ে দিল। নিদ্র এক পা এগিয়ে গেল। আদি তাড়াতাড়ি নিদ্রর পা জড়িয়ে ধরলো। ভাই ভাই এইবারের মতন মাফ করে দেন, আমি কথা দিচ্ছি ওরা আর কখনো কোনো মেয়ের দিকে চোখ তুলে তাকাবে না। ও আমার ভাই হয়, প্লিজ ভাই এবারের মতন মাফ করে দেন আমার ভাইকে। ছেলে চারজন অবাক চোখে তাকিয়ে আছে আদির দিকে। যে আদি ঢাকা কলেজের বড় একজন নেতা, সে আদি এখন একটা ছেলের পা ধরে আছে। আদির শক্তিতে তারা যে কোনো মেয়েকে টিচ করতে পারে, আর সে আদি এখন একটা ছেলের পা জড়িয়ে ধরে আছে। সত্যি বড় ধরনের একটা শখ খেলো চারজনে। আদি নিদ্রার পা ছেড়ে দিয়ে তার ভাইকে নিদ্রার পায়ের কাছে এনে ফেললো। মাফ চা ভাইয়ের কাছে তাড়াতাড়ি। ভাই তুই, আমি বলছি তাড়াতাড়ি মাফ চা। ছেলেটি দাঁড়িয়ে নিদ্রার দিকে ঘুরে মাথা নিচু করে পড়ল। সরি ভাইয়া, মাফ করে দেন। আর কখনো কোনো মেয়েকে টিস করব না। গায়ে হাত দেওয়া তো দূরের কথা। নিদ্র ছেলেটির থুতনিতে ডান হাত দিয়ে চেপে ধরে নিজের চোখের দিকে ঘোরালো। নিদ্রর চোখ দেখে ছেলেটা ভয় পেয়ে গেল। চোখ দুটো লাল হয়ে আছে নিদ্রর। তুই শুধু আদির ভাই বলে এখন বেঁচে গেলি, নইলে তুই দেখতে আজ আমার আসল রূপ। তুই কোথায় হাত দিয়েছিস তুই নিজেও জানিস না। আদি, তোর সাথে ঢাকা গিয়ে কথা হবে। দাঁতে দাঁত চেপে বলে নিদ্র ছেলেটাকে ছেড়ে দিয়ে সেখান থেকে চলে গেল। আদি যেন হাঁপ ছেড়ে বাঁচলো। ছেলেটি আদির কাছে গিয়ে বলল, ভাই তুই সাধারণ এই ছেলেটাকে এত ভয় পেলি? তুই না ঢাকা কলেজের নেতা? তোর একটা ফোনে 40 থেকে 50টা ছেলে এমনি ছুটে চলে আসবে, আর তুই এই ছেলেটাকে ভয় পেয়ে গেলি। আদি ঠাস করে তার ভাইয়ের গালে একটা চড় দিয়ে বলল, ভাইয়ের চোখ দেখেছিস তুই? ভয় পেলি কিনা সেটা বল। আদির ভাই গালে হাত দিয়ে বলল, ভয় তো একটি পেয়েছি। ওনার চোখ না যত ভয়ঙ্কর, তার থেকেও ভয়ঙ্কর ওনার ব্যাকগ্রাউন্ড। আদির ভাই সহ সাথে 3 জনে আদির দিকে চোখ বড় বড় করে তাকালো। আদি আবার বলল, আমি আজ যে পজিশনে আছি সবই নিদ্র ভাইয়ের কারণে। উনি চাইলে আমাকে আরো উপরে উঠাতে পারেন, আবার চাইলে এই সব থেকে ছুঁড়ে ফেলে দিতেও পারেন। আর কি বললি তুই? আমি ফোন করলে 40-50টা ছেলে এমনি এমনি চলে আসবে? হ্যাঁ তা সত্য, আমার একটা ফোনে 40-50টা ছেলে এমনি এমনি চলে আসবে, কিন্তু ওনার একটা ফোনে ট্রাক ভর্তি ছেলেরা এসে দাঁড়াবে ওনার পেছনে। কার সাথে টেক্কা নেওয়ার কথা বলছিস তুই? আমি শুধু এই কলেজের নেতা, আর উনি আমরা যে এরিয়ায় থাকি সেই এরিয়ার সব কলেজের নেতা, বুঝলি? তোরা শুধু ওনাকে দেখলি, ওনার সাথে যে আর 5-4 জন থাকে তাদের দেখলে প্যান্টে মুতে দিবি তোরা। মানুষের বাহির থেকে বোঝা যায় না কে কেমন, বুঝলি? তাই সব সময় আজকের পর থেকে ভেবেচিন্তে কথা বলবি। আর তোদের সব কয়টাকে বলছি ভালো হয়ে যা। আজ আমি এখানে ছিলাম বলে বেঁচে গেলি, না হলে তো এতক্ষণে সব কয়টা মাটিতে গড়াগড়ি করতিস। আমার ভয় করছে ঢাকায় গিয়ে ভাইয়ের সামনে মুখ দেখাবো কি করে। তোদের জন্য আজ আমার মাথা হেট হয়ে গেল। উনি বলেছেন ঢাকায় গিয়ে আমার সাথে কথা হবে। আমার এখন ভয় হচ্ছে উনি না আবার আমার এই পজিশনটা ছিনিয়ে নিয়ে অন্য কাউকে দিয়ে দেয়, তাহলে আমার লাশটাও কেউ খুঁজে পাবে না। আজ এখানে আসাটাই আমার ভুল হয়েছে। আমি বারবার বলেছি মেয়েটাকে ফোন দিয়ে দে। একটু দুষ্টুমি করতে গিয়ে এখন তোরা আমার কি ক্ষতি করেছিস তোরা নিজেরাই জানিস না। আমি বাসায় যাচ্ছি, তোরা আয়। কথাগুলো একদমই বলে আদি চলে গেল।
ফার্স্ট টাইম আদির মুখে কারো এমন ব্যাকগ্রাউন্ড শুনলো। আদির 3 ফ্রেন্ড আর তার ভাই, তারা ভাবতো আদি বড় লিডার, আর তার উপরে কেউ নেই। আদির কথাগুলো চোখ বড় বড় করে তাকিয়ে চুপচাপ দাঁড়িয়ে শুনছিল 4 জনে। নিদ্র সেখান থেকে এসে দাঁড়ালো তৃপ্তিদের কাছে। তৃপ্তি, সামিয়া, সজীব, মিম দাঁড়িয়েছিল কিছু দূরে। নিদ্র মিমের দিকে একটা রাগী দৃষ্টি নিক্ষেপ করলো, তারপর তৃপ্তি আর সজীবের হাত ধরে সেখান থেকে হাঁটা ধরলো। মিম অনেক ভয় পেয়ে গেল। চেয়ারম্যান বাড়িতে ফিরে আসলো আবার সবাই। বিকেল 3টা বাজে। সজীব নিজের রুমে ঘুমাচ্ছে, সালমা নিচে বসে টিভি দেখছেন। বজলুর কিছুক্ষণ আগে আবার বাড়ি থেকে বেরিয়ে গেছে। তৃপ্তি নিদ্রর রুমে এসে তার সামনে বসে। নিদ্রর কান জ্বালাপালা করে ফেলেছে। সেই কখন থেকে তৃপ্তি নিদ্রকে বলে যাচ্ছে। ছেলেটা নিদ্র পা জড়িয়ে ধরলো কেন, আর নিদ্র ওদের কিছু না করে চলে এলো কেন? শালার এত বড় সাহস, তৃপ্তির মাথার হিজাব নিয়ে টানাটানি করে। তুমি কিছু করলে না কেন? নাক ফাটিয়ে দিতে বাদর ছেলেটার। আর তোমাকে আমার থেকে দূরে যেতে কে বলছে? কতটা ভয় পেয়েছি জানো? মনে হচ্ছিল দম বন্ধ হয়ে যাচ্ছিল। কি হলো, কথা বলছো না কেন? নিদ্র চুপ করে তৃপ্তির দিকে তাকিয়ে আছে। এতক্ষণ বক বক করে হাঁফিয়ে গেছে তৃপ্তি। নিদ্রকে চুপ করে থাকতে দেখে তৃপ্তির গায়ে যেন কাটা বাঁধলো। বসা থেকে উঠে নিদ্রর পিছনে গিয়ে নিদ্র মাথার চুলগুলো খামচি মেরে টেনে ধরলো তৃপ্তি। তৃপ্তি, লাগছে? এখন লাগছে? হ্যাঁ, এতক্ষণ যে আমি বক বক করছি কানে যায় না? আমাকে একা রেখে যেতে কে বলছে শয়তান ছেলে? এবার বলো, ছেলেটা কে? ছেলেটা কেন তোমার পা ধরলো? আর তুমি ওদের কিছু করলে না কেন? আর আমাকে একা রেখে কোথায় গিয়েছিলে? এতগুলো প্রশ্নের মাঝে কোনটার উত্তর দেব? তৃপ্তি নিদ্রর চুলগুলো আরো একটু জোরে টান দিয়ে বলল, প্রথমে বলো, ওই ছেলেটা তোমার পা ধরছিল কেন? ওর ভুল বুঝতে পেরেছে, তাই পা ধরেছে, ব্যাস এটুকুই। না, ব্যথা লাগছে না, আগে আমার সব প্রশ্নের উত্তর দেবে, তারপর ছাড়বো। এবার বলো, তুমি ওদের কিছু করলে না কেন? আরে বাবা, ওরা ওদের ভুল বুঝতে পেরেছে আর মাফও চেয়েছে, তাই কিছু করিনি। আচ্ছা বুঝলাম, কিন্তু তুমি আমাকে একা রেখে কোথায় গিয়েছিলে? জায়গাটা অনেক সুন্দর ছিল, তাই একটু আলাদাভাবে ঘুরছিলাম। তৃপ্তির এই কথা শুনে নিদ্রর পিঠে পায়ের 2 হাঁটু ঠেকিয়ে চুলগুলো আরো জোরে টান মেরে ধরে বলল, শয়তান ছেলে, আমাকে ছেলেগুলো বাজে কথা বললো, মাথার হিজাব নিয়ে টানাটানি করলো, আর উনি ঘুমোতে ব্যস্ত। ছাড়বো না আমি তোমাকে আজ, তোমার সব কয়টা চুল ছিঁড়বো আমি। এই বলে তৃপ্তি নিদ্র চুলগুলো টানতে লাগলো। নিদ্র তৃপ্তিকে কোনো মতে নিজে থেকে ছাড়িয়ে সামনে এনে শক্ত করে পেছন থেকে জড়িয়ে ধরলো। এরপর জোরে একটা নিঃশ্বাস নিল। ছাড়ো আমাকে, একদম আমাকে ধরবে না, কথা বলবে না আমার সাথে, আমিও কথা বলবো না তোমার সাথে। নিদ্র তৃপ্তির কাঁধে থুতনি রেখে বলল, এত রাগ করছে আমার কিউটিটা। আচ্ছা ঠিক আছে, এখন থেকে আর কখনো একা ছাড়বো না। লাগবে না, আমি আর কোথাও যাব না তোমার সাথে। নিদ্র তৃপ্তির গালে আলতো করে একটা চুমু খেলো। তৃপ্তি নিদ্র থেকে মাথা ঘুরিয়ে তাকালো। পাপ্পি দিলে কেন? আমার কিউটিটা তো রাগ করেছে, তাই ভাবলাম একটা পাপ্পি দিলে তার রাগ কমবে। কিন্তু আমার তো রাগ কমেনি। তো কি করতে হবে মহারানী? ফোন দাও, গেম খেলবো, তাহলে রাগ কমবে। না, আমি আর ফোন দিব না। দিতে হবে। চিৎকার দিয়ে বলে উঠল তৃপ্তি। নিদ্র তৃপ্তিকে ছেড়ে দিয়ে নিজের দোকানে 2 হাত দিয়ে চেপে ধরলো। তৃপ্তি থামছে না দেখে নিদ্র তাড়াতাড়ি বালিশের নিচ থেকে ফোন বের করে তৃপ্তির হাতে দিল। ফোন পেয়ে তৃপ্তি নিদ্র রুম থেকে বেরিয়ে গেল। নিদ্র ডান হাত বুকে রেখে জোরে একটা নিঃশ্বাস নিয়ে শুয়ে পড়ল। সালমা টিভি দেখছিল। হঠাৎ তৃপ্তির চিৎকার শুনে দোতলায় তাড়াতাড়ি উঠেছিলেন তিনি, কিন্তু সিঁড়িতেই তৃপ্তির সাথে দেখা হয়ে যায়। কি রে, চিৎকার করছিলি কেন? তৃপ্তি তাড়াতাড়ি নিদ্রর ফোন 2 হাতে দিয়ে পিছনে লুকিয়ে বলল, তো তেলাপোকা দেখছিলাম। এরপর তৃপ্তি কিছু একটা ভেবে নিজের রুমের দিকে আবার ফিরে এলো। সালমাও আবার নিচে চলে যান। রাতে খাবার টেবিলে বসে আছে সবাই। আজকে ঘুরতে যাওয়াতে কি কি হয়েছে এই বিষয়ে কিছুই বাড়িতে জানায়নি নিদ্র বা সজীব এবং তৃপ্তি। নিদ্র বারণ করে দিয়েছে সজীব আর তৃপ্তিকে যাতে সালমা বা বজলুরকে এই বিষয়ে কিছু না বলে। সালমা নিদ্রকে খাইয়ে দিচ্ছে। তৃপ্তি, সজীব, বজলুর আপন মনে নিচের দিকে তাকিয়ে খাচ্ছে। চাচু, আমার একটা কথা ছিল। নিদ্রর কথা শুনে তার দিকে তাকালো সবাই। কি কথা? আমি আর এখানে থাকতে পারবো না। যে জন্য এসেছি সেটা তো হয়েই গেল। তৃপ্তি তো আমার সাথে যাবেই, তাহলে এখান থেকে ফিরে আর কি করব? আর ঢাকা থেকে অনেক কল আসছে আমার, এখন আর এখানে বেশি দিন থাকা যাবে না। আরো কয়দিন থেকে যা, এতদিন পর এলি। বুঝার চেষ্টা করো, আমাকে ঢাকা ফিরতে হবে তাড়াতাড়ি। আরো কয়েকদিন থেকে যাও বাবা,
তোমরা চলে গেলে তো পুরো বাড়িটাই ফাঁকা হয়ে যাবে। চাচি আম্মা বোঝার চেষ্টা করো, আমার ঢাকা যাওয়াটা জরুরি। কিন্তু এই হাত নিয়ে ড্রাইভ করতে পারবি? হাতের কাটা জায়গাগুলো এখন অনেকটাই শুকিয়ে গেছে, আমি ড্রাইভ করতে পারবো, সমস্যা হবে না। আমি বলি কি, সালমাকে থামিয়ে বজলুর বলল। সালমার কথা বাড়িও না। তা কবে যাবি? ভাবছি কাল ভোরে রওনা দেব। কি বলছিস তুই এসব? কাল ভারে মানে? না ভাইয়া, কাল যাওয়া যাবে না। নিদ্র তৃপ্তির দিকে তাকিয়ে বলল। কেন? কাল আমি স্কুলে গিয়ে মার্কশিট আর সার্টিফিকেট তুলবো, এগুলো ছাড়া তো কলেজে ভর্তি হতে পারবো না। তাও তো কথা। আচ্ছা তাহলে পরশু ভোরে রওনা দেব। আচ্ছা। কিন্তু সালমা ও যেহেতু থাকতে চাইছে না, নিশ্চয়ই কোনো কারণ আছে। বাধা দিও না, এখন যেতে দাও, পরে না হয় আবার আরেকদিন আসবে। সালমা আর কিছু বলল না। খাবার খেয়ে যে যার রুমে গিয়ে শুয়ে পড়ল। নিদ্র রুমে এসে ফোন চার্জে লাগিয়ে খাটে শুয়ে পড়ল। কিছুক্ষণের মধ্যে অতল ঘুমে তলিয়ে গেল নিদ্র।